ঠান্ডা মাথায় বসে ভাবছি কার উপর দোষটা দেওয়া যায়। ভাইয়েরা তখন বাসায় ছিল না, আপু তো কখনোই সেই রুমে যায় না। আমি ছাড়া আর কারো উপরেই সন্দেহ হবে না। কি যে করি। ঘটনাটা ঘটেছে আজ দুপুরে। দাদাজানের রুমে রাখা অনেক পুরনো কাঠের বাক্সটা আমি ভেঙে ফেলেছি। ওই বাক্সটা দাদাজানের দাদা কিনে দিয়েছিলেন বৈশাখী মেলা থেকে। দাদাজান রোজ এটাকে তেল মালিশ করেন। এই বাক্সে কি আছে তা নিয়ে আমার অনেক দিনের কৌতূহল। আজ সুযোগ পেয়ে ওটা নিয়ে স্টোর রুমে গেছিলাম, কিন্তু খোলার সিস্টেমই বুঝতে পারছিলাম না। বিরক্ত হয়ে জোরে ফ্লোরে রাখতেই উপরের অংশ ভেঙে খুলে গেছে। তারপর কোন রকম জোড়াতালি দিয়ে রুমে রেখে এসেছি। ভয়ে আমার হাঁটু কাঁপছে। একটু পরেই ওর দাদিজান চিৎকার চেঁচামেচি শুরু করলো। দাদিজানের চিৎকার শুনে বাবা মা ভাইয়া ছোট চাচু সবাই ওনার রুমে হাজির। দাদিজান বিলাপ করতে করতে বলছে, আল্লাহ গো আল্লাহ, কে করলো এই কাম? তো গোবা পেরে এখন আমি কেমনে সামলামু? তাইনে যদি দেহে তাইনের এত আউসের জিনিস ভাঙ্গা লাইছে, কিদা করবো আমারে? বাবা চিন্তিত গলায় বললেন, কি বলেন আম্মা? কে ভাঙলো এটা? বাসায় তো অবুঝ কেউ নাই যে নিয়ে ভেঙে ফেলছে। মা বলল, দেখো গিয়ে তোমার ছোট মেয়ে করেছে কিনা। মিমি মিমি এদিকে আয়। আমি ততক্ষণে পার্স নিয়ে গেটের বাইরে চলে গেছি। এখন সেখানে যাওয়া আর জেনে শুনে আগুনে পা দেওয়া এক ব্যাপার। আমি রুমাইসা তেজিব মিমি, 4 ভাই বোনের মধ্যে সবার ছোট। 2 দিন পর পর বাসায় ইম্পর্টেন্ট জিনিসপত্র নষ্ট করা আমার অনিচ্ছাকৃত কীর্তি। এমন না যে আমি ইচ্ছে করে সেসব করি। আসলে ছোটদের সবকিছুতে কৌতূহল বেশি থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? এখন কৌতূহলের জন্য কিছু নষ্ট হলে সে কি আমার দোষ? আমার মা আমার এই জানার অদম্য ইচ্ছেকে তো আর গলা টিপে হত্যা করতে পারেন না। এই যেমন সেদিন রান্নাঘরে ইউটিউব দেখে সানফ্লাওয়ার অমলেট বানাতে গেলাম। কিচেনে সার্কেল শিল্পের কাটার ছিল না, তাই বিভিন্ন সাইজের গ্লাস ইউজ করেছি। পারফেক্টলি হয়েছে সেই খুশিতে যেই না হুরারে বলে উঠলাম, অমনি হাত লেগে 4টা গ্লাস মেঝেতে পড়ল। ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার অমলেটটা যে পারফেক্ট হয়েছে সেদিকে কারোই নজর গেল না। 4টা কাচের গ্লাস কি মেয়ের প্রতিভার চেয়ে বেশি দামি? ধুহ। বাঙালি যেদিন ট্যালেন্টের কদর দিতে শিখবে, সেদিন গিয়ে আমার মতো জিনিয়াসদের এমন তুচ্ছ কারণে বকুনি শুনতে হবে না। আম্মাজানের যাবতীয় ব্যবহার্য জিনিসের মারও খেতে হবে না। সে যাই হোক, এখন আপাতত আমি পার্কে বসে আছি। আমার অনেক ফ্রেন্ড, তবে তার মধ্যে নীলা আর ছোটন সবচেয়ে ক্লোজ। ওদের বাসায় যাওয়া আমার জন্য নিষিদ্ধ, কারণ আমি ইতিমধ্যে তাদের বাসায় ধ্বংসযজ্ঞ চালিয়েছি। এজন্য আমারে কেউ বাসায় নেওয়ার রিস্ক নেয় না, সব ভালোবাসা ক্লাসে আর বাইরে। আমার মতো দুঃখী মেয়ে এই পৃথিবীতে আর একটাও আছে বলে আমার মনে হয় না। পার্কে বসে বাদামের খোসা ছাড়াচ্ছি আর সামনে বসা কাপলদের ন্যাকামি দেখছি। মেয়েটার ন্যাকামি যেমন হাই লেভেলের, ছেলেটার ধৈর্য ও পুরস্কারের দাবিদার। অনেকক্ষণ তাদের ড্রামা দেখে আমি এক পর্যায়ে উঠে গিয়ে বললাম, আরে বাপরে বাপ, এত ন্যাকামি করতে পারোস বইন? তোরে দেখা আমার মাথা ঘুরাইতাছে। ভাই সাহেব, আপনার ধৈর্যের উপর আমি ক্রাশ খাইছি। এরে বাদ দিয়া আমার লগে প্রেম করেন। গ্যারান্টি দিলাম আমি এমন অসহ্যকর কোনো ডিমান্ডই করবো না। মেয়েটা রেগে বলল, এই মেয়ে সমস্যা কি তোমার? চেনা নাই জানা নাই, হুট করে এসে এসব কি বলছো? দেখে তো ভদ্রঘরের মনে হচ্ছে, বিহেভ এমন কেন? লিসেন বইনা, তুমি এতক্ষণ ধইরা যত কিছুর আবদার করলা, মনে হচ্ছে তোমার বফ না বরং আলাদিনের দৈত্য, যে তোমার সব উইশ পূরণ করতে অফুরন্ত সময় আর টাকার বস্তা নিয়ে বসে আছে। ও ভাই, ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, এমন মেয়েরে বিয়ে তো দূর, প্রেমও কন্টিনিউ কইরো না। পরখাওয়া মায়া একটা। মেয়েটা রেগে আমার দিকে তেড়ে আসতে চাইলো, আমি ততক্ষণে দৌড় দিয়ে ওখান থেকেও পগার পার। রাতে চুপিসারে বাসায় ঢুকছি, তখন দাদাজান বলল, রুমাইসা এদিকে এসো। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি ঢুক দিলে দাদাজানের সামনে দাঁড়ালাম। তিনি বললেন, কোথায় গিয়েছিলে? এই তো পাশের পার্কে ফ্রেশ এয়ার নিতে গেছিলাম। জানেন তো ঢাকা শহরে এখন অক্সিজেনের কত অভাব। বাসায় কেমন সাফোকেশন হয়।
দাদাজান, ভাবছি ইনডোর প্ল্যান্ট কিনবো অনেকগুলো, তাহলে আপনারাও ফ্রেশ অক্সিজেন পাবেন, কি বলেন? দাদাজান ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, বাক্সটা খুলতে গিয়ে ভেঙেছো তাই না? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন নীরব থাকাটাই বুদ্ধিমানের কাজ ভেবে চুপ করে রইলাম। দাদাজান বলল, ওটাতে কি আছে তা জানার এত কৌতূহল তোমার আমায় বললেই পারতে। এটা এমনিতেই পুরনো হয়ে ভঙ্গুর হয়ে গেছে। আমি নিজেই খুব সাবধানে এটা খুলি। এদিকে আসো, দেখো এতে কি আছে। আমি পাশে গিয়ে বসে দেখলাম সেখানে একটা বাঁশের বাঁশি, কয়েকটা চিঠি আর একটা থলিতে কিছু পয়সা আছে। দাদাজান বললেন, এই বাঁশিটা আমার মামা কিনে দিয়েছিলেন, আর এই পয়সাগুলো আমি বহু কষ্টে সংগ্রহ করেছিলাম। তখনের যুগে পয়সা জমানো সহজ কথা না। এসব আমার জন্য খুব দামি। আমি পয়সাগুলো ভালো মতো দেখে বললাম, চিঠিগুলি কিসের? দাদাজান কিছুক্ষণ চুপ থেকে বললেন, এগুলো রেনুর চিঠি। তোমার দাদির সাথে বিয়ের হবার আগে আমি ওকে পছন্দ করতাম। আমাদের পাশের গ্রামের মেয়ে। ভেবেছিলাম বিয়ে করতে হলে একেই বিয়ে করব, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। দাদাজান, আপনি কি এখনো ওনাকে? দাদাজান দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রথম মানুষকে কেউ কখনোই ভুলতে পারে না, তবে এটা সত্যি সময় মানুষের মন বদলে দেয়। তোমার দাদিজানকে আমি ভালোবাসি, সে আমার 3 সন্তানের জননী। তার ত্যাগের কথা আমি অস্বীকার করতে পারবো না। তুমি এখন যাও আর এসব কথা কাউকে বলো না। আমি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে রুমে চলে এলাম। মনে মনে অনেকটা আফসোস হচ্ছিল। দাদাজানকে দেখে বোঝার উপায় নেই তিনি একটা মেয়ের চিঠি এখনো যত্নে আগলে রেখেছেন। ভালোবাসা ব্যাপারটা আসলেই অদ্ভুত। ইলহামের কলে আমার সকালের আরামের ঘুম হারাম হলো। কানে মোবাইল নিতেই সে কর্কশ গলায় বলল, তুই গতকালে কি কাণ্ড ঘটাইলি মিমি? আমি হাই তুলে বললাম, আমি তো একটা কাণ্ড ঘটাই না, অনেকগুলো ঘটাইছি। কোনটা শুনতে কল দিছস সেটা বল। ইলহাম কটমট করে বলল, ওই মেয়েটা আমার আপু ছিল। তুই আমার আপুরে এত কথা বললি? তোর জন্য আমার বোনের ব্রেকআপ হয়ে গেছে। সে তোর বোন, আমি জানবো কেমনে? তাছাড়া এটা তোর কেন? আমার বোন হলেও এসব বলতাম। সত্যি বলতে মিমি ভয় পায় না। আসছে বড় সত্যবাদী তটিনী। এখন তুই বাসায় আয়, আপু তোর ঘাড় মটকাবে। তোর বই না আমারে চিনছে কেমনে? উনারে তো আমি চিনি না। রাতে আমার ফোনে তোরে দেখছে। গ্রুপ ফটো ছিল যে, এতদিন খেয়াল করে নাই, কাল দেখে চিনছে। তো আমি কি করবো এখন? তুই আসবি আপুর গফরে, বুঝাবি, সব মিটমাট করবি। এ ঠেকা, এমন করিস না মিমি। আপু অনেক কান্না করতেছে, মেহবুব ভাইকে অনেক ভালোবাসে তো। কান্না করার কিছু নাই। যে ছেলে অচেনা মেয়ের কথায় ব্রেকআপ করতে পারে তারে ভালোবাসা উচিত না। তুই তো ভালোই পল্টিবাজ। তখন বললি আমার বোন খারাপের সাথে রিলেশন রাখা ঠিক না। মেহবুব ভাইয়ের ধৈর্যের উপর প্রাসর হেন তেন। এখন আবার বলো সে ভালো না। শোন, যখন যা রাইট তখন তাই বলাটা পল্টিবাজি না। তোরে আমি এক্সপ্লেন করতে পারবো, কিন্তু এখন করবো না। ফোন রাখো, ঘুমাইতে দে। মিমি দোস্ত শোন। ফোন রেখে আমি আবার ঘুম দিলাম। পৃথিবীটা এত ছোট কেন আমার বুঝে আসে না। ঘুরে ফিরে সব চেনা জানা মানুষ। কাউকে সৎ পরামর্শ দিয়ে যে একটু সমাজ সেবা করব সেই সুযোগ নাই। ধু। ক্যাম্পাসে ঢুকতেই নীলা দৌড়ে এসে বলল, তোর কপালে আজকে শনি আছে, তাড়াতাড়ি ক্লাসে চল। আমার কপালে শনি থাকে না কোনোদিন। এত বেড়া দিস না তো। তুই কাজই করস এমন। ইলহামের বইনের কথা বলতেছস? দেখ, ওইখানে আমার কোনো দোষ নাই। সেটি এমন লোভী লোভী। নীলা আমার হাত চেপে ধরতেই দেখি ইলহাম রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, আরে দোস্ত তুই এখানে? কি বলছিলি তুই? আমি কখন কি বলছিলাম যে? একদম ভং ধরবি না মিমির বাচ্চা। হেই মিমির বাচ্চা কই? দেখা তো সুন্দর হয়েছে, নি দেখি। দেখ, আমি তো বহুত সুন্দর মেয়ে, যদি আমার মতো না হয় তাহলে তো লস।
ইলহাম রেগে তার দিকে আসতেই সে দীর্ঘ দৌড়। কি এক জীবন আমার, খালি দৌড়াইতেই হয়। আচ্ছা আপনারাই বলেন, আমি কি কাউকে গালি দিয়েছি? দৌড়াতে দৌড়াতে যেই না সামনে তাকাবো অমনি একজনের সাথে ধাক্কা খেয়ে আমার হাড়গোড় সব ভেঙে গুঁড়ো হয়ে গেল। সামনে তাকাতেই মনে হলো ট্রয়ের রাজপুত্র ব্যারিস্কি টাইম মেশিন দিয়ে আমাদের ক্যাম্পাসে চলে এসেছে। সে ততক্ষণে উঠে শার্ট ঝেড়ে বলল, চোখে দেখতে পান না নাকি? এমন বুনোসারের মতো দৌড়াচ্ছেন কেন? আমি রেগে বললাম, কি বললেন আপনি? আমি বুনোসার? সরি, জেন্ডার মিস্টেক, বুনোগাভি বলা উচিত ছিল। আপনি এভাবে কথা বলতে পারেন না। এখানে আপনারও ফল্ট আছে, আপনার তো উচিত ছিল সরে যাওয়ার। ও রিয়েলি এখন আমার দোষ? অন্যের ঘাড়ে দোষ চাপানোতে খুব এক্সপার্ট দেখছি। এখানে দোষ চাপানোর কে আছে? যা সত্যি তাই বলেছি। শরত ঝগড়ুটে মেয়ে একটা। তোমার জন্য আমার অযথায় টাইম নষ্ট হচ্ছে। রাগে আমার পিত্তি জ্বলে গেল। এজন্যই বলে চেহারা দেখে মানুষ বিচার করতে নেই। দেখতে যত সুন্দর অ্যাটিটিউড ততই জঘন্য। ক্লাসে ঢুকে বসতেই প্রিন্সিপাল স্যারের সাথে ট্রয়ের বদরাগী রাজপুত্রটা ঢুকলো। এটেশন প্লিজ। তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ প্রফেসর ফয়েজ ট্রিটমেন্টের জন্য মাদ্রাজ গেছেন। তার অবর্তমানে তোমাদের গেস্ট টিচার হিসেবে আরশান আহমেদ জয়েন করেছেন। আশা করছি তোমরা সবাই তাকে রেসপেক্টফুলি কোঅপারেট করবে। আমি ভয়ে ঢুক দিলে ভাবছি আমার দিনটা আজ আসলেই খারাপ। উহু। লেডিস ওয়াশরুমে ঢুকে মাথায় পানি দিচ্ছি আর পাশে নীলা দাঁড়িয়ে বাতাস করছে আর বলছে, শান্ত হ মিমি, কুল ডাউন। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে, আমি ঠিক টের পাচ্ছি। বেশ খানিকক্ষণ পর মাথা মুছে হিজলতলায় গিয়ে বসলাম আমি আর নীলা। তখন ছোটন আইসক্রিম নিয়ে এলো। নে আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা কর। নীল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, আজ ফার্স্ট ডেতেই স্যার কেন এমন বিহেভ করলো মিমির সাথে। এখন এসব ছাড় না। দেখছিস না মিমি অলরেডি অনেক ক্ষেপে আছে। ইলহাম হাসতে হাসতে বলল, আল্লাহ ঠিকই বিচার করে, বুঝলি ছোটন। মিমির সাথে এমন হওয়াই উচিত ছিল। আমাদের সত্যিবাদী তটিনি। আমি ইলহামের চেয়ে দ্বিগুণ উচ্ছ্বাসে হেসে বললাম, টিউবলাইট, আল্লাহ যে ঠিক বিচার করে, আজকে বুঝলি এটা। ইলহাম বিরক্ত স্বরে বলল, ভং ধরিস না। ডোন্ট কেয়ার মুডো দেখাইতে আসিস না। ভেতরে ভেতরে তোর যে জ্বলতেছে ঠিকই বোঝা যাচ্ছে। ওয়ে আমার ভেতরে খবর জানা গল্পটা। বেশি দেরি করিস না শালা, এমন ক্যাচালে ফেলমুপা ধইরা বইসা থাকবি। মিমিরে খেপাইতে আসিস না। ইলহাম কিছুটা দমে গিয়ে বলল, পার্সোনালি নিস না দোস্ত। আমি তো ফান করতেছি। আমি ঠান্ডা গলায় বললাম, আরশান আহমেদের সব ইনফরমেশন কালেক্ট কর। তারে আমি কি যে করবো আমি নিজেও জানি না। কিছুক্ষণ আগে প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আরশান আহমেদ বলল, এই যে মিস ব্লু স্কার্ফ, স্ট্যান্ড আপ। আমি তখন খাতায় কাটাকুটি করছিলাম। নীলা ধাক্কা দিয়ে বলল, স্যার তোকে দাঁড়াতে বলছে। আমি স্যারের দিকে তাকিয়ে দেখলাম উনি দুই হাত ফোল্ড করে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে বললাম, আমাকে বলেছেন এখানে আর কেউ এমন কটকটে ব্লু স্কার্ফ পরেছে মিস? স্যার এটা স্কার্ফ না, হেয়ার ব্যান্ড। আর ব্লু কালার কটকটে হয় না। কার চোখে কেমন লাগবে তা কি এখন আপনি ডিসাইড করবেন? সেটা বলিনি স্যার। মুখে মুখে তর্ক করবেন না। সব কথার জবাব দেওয়া স্মার্টনেস না। তর্ক করলাম কখন? আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছি কেবল। আপনি দেখছি প্রশ্নও বুঝতে পারেন না। হোয়াট এভার নাম কি আপনার? রুমাইসা তেহজিব মিমি। মিস রুমাইসা, আপনি কি দয়া করে লাস্ট বেঞ্চে গিয়ে বসবেন? আপনার ড্রেসের কালারটায় আমার প্রবলেম আছে, সো প্লিজ। আমি হতভম্ব হয়ে স্যারের দিকে তাকিয়ে রইলাম। এটা কেমন লেম এক্সকিউজ সিট চেঞ্জ করানোর। ইচ্ছে করছিল উচিত জবাব দিতে, কিন্তু রেসপেক্ট দেখিয়ে কিছু না বলে ফার্স্ট বেঞ্চ থেকে সরে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু হয়নি। তিনি যে আমার সাথে জন্মের শত্রুতা বজায় রাখবেন তা বোঝা গেল তার ভাবভঙ্গি দেখেই। কঠিন সব প্রশ্ন করে আমায় নাস্তানাবুদ করাই যেন তার লক্ষ্য ছিল।
ক্লাসের সবাই বেশ বুঝতে পারলো নতুন স্যারের সাথে আমার পূর্বশত্রুতা আছে। বাসায় ফিরে দেখি আপুর টেবিলে কষ্টে পেঁচানো বক্স। আমি বক্স নেড়েচেড়ে বোঝার চেষ্টা করলাম ভেতরে কি আছে, কিন্তু বোঝা গেল না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে বললাম, আম্মাজান প্রচুর ক্ষুধা লাগছে, কি আছে তাড়াতাড়ি দাও। আম্মুর টেবিলে গিয়ে বস, আমি খাবার আনছি। আর শোন, টেবিলে রাখা বক্সটা ধরেছিলি, ওটা ভুলেও ধরিস না কিন্তু। তাসফি বারবার করে বলে গেছে মিমি যেন না ধরে। কেন কেন কি আছে বক্সটায় যে আমি ধরা নিষিদ্ধ? আমি কি করে বলবো, ও তো যে সাবধানে এনে রেখেছে। এতই যখন ইম্পর্টেন্ট, লুকিয়ে রাখলেই পারতো। ঢং। আমি খেয়ে দিয়ে টিভিতে টম অ্যান্ড জেরি দেখতে বসে গেলাম। রাতে ছাদে বসে আকাশ দেখা আমার নিত্যদিনের অভ্যাস। কানে ইয়ারফোন গুঁজে ভাবছি আরশান স্যারের ক্লাসগুলো আর অ্যাটেন্ড করব না। আচ্ছা, এটা করলে আমাকে ভীতু মনে হবে। হাবাজাবি কত কি ভাবছি তারার দিকে চেয়ে। রুমে এসে দেখি আপু রেগে আগুন হয়ে বসে আছে। আমি ঢুকতেই বলল, মিমি তুই কি করেছিস সেটা? আমি আম্মুকে বলে গেছি তোকে বারণ করতে, তুই তাও শুনলি না কেন? আমি কি করছি? বক্সে ল্যাবের টেস্ট টিউব আর বিকার ছিল। তুই শুধু ধরস নাই, জোরে নাড়াচাড়াও করছস। দেখ সব ফেটে গেছে। মিথ্যা কথা আমি ভাঙি নাই। আর এভাবে কেউ টেস্ট টিউব আনে নাকি? পেপার মুড়িয়ে আনতে পারো নাই? আমি যখন নেড়েছি তখন তো কোনো শব্দ পাই নাই, তো ভাঙছে কেমনে? বলেই জিভ কাটলাম। উপস। আপু রেগে এমন এক চিৎকার দিল, আমার কানের পর্দা নির্ঘাত ফেটে গেছে। আমি দৌড়ে বড় ভাইয়ার রুমে চলে গেছি। এখন একমাত্র ভাইয়াই পারে এই ডাইনির হাত থেকে বাঁচাতে। এখানে আমার কি দোষ? একটু নাড়াচাড়া করতেই ফাটবে কেন? নিশ্চয়ই 2 নাম্বার কাজ ধরাই দিছে। রাতে বাবা ফিরতেই আমি আগে আগে গিয়ে বাবাকে পানি এগিয়ে দিলাম। জুতো জোড়া খুলে দিলাম। বাবা আমার খাতির দেখে বলল, আজ আবার কি করেছিস? আমি ভাইয়ের কাছে বসেই কাঁদো গলায় বললাম, আব্বু জানো আপু আজকে কত বকা দিছে। তুমি আপুকে ক্ষতিপূরণ দিয়ে দাও তো। ছোট বোনে একটু ভুল করলে এভাবে বকতে হয়? যেন আরেকটু হলে আমার কানের পর্দা ফেটে যেত। পুরো জীবন আমি কালা হয়ে থাকতাম। কি হয়েছে খুলে বলতো। কিসের ক্ষতিপূরণ? আমি পুরো ঘটনা খুলে বলতেই বাবা হেসে বলল, আমার ছোট্ট মায়ের কোনো দোষ নেই এখানে। তারপর আপুর রুমে যেতে যেতে বললেন, তাসফি তাসফি এদিকে আয়, তোর কত টাকার জিনিস নষ্ট হয়েছে বলে যা, আমি দিয়ে দিচ্ছি। আমি খুশিতে উঠতে গিয়ে চেয়ারের সাথে হোঁচট খেয়ে ব্যথায় কুঁকড়ে উঠলাম। এই পৃথিবীর সবকিছুই আমার শত্রু। হা। ফার্স্ট ক্লাস না করার প্ল্যান করে ধীরে সুস্থে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছি। মনের আনন্দে চারদিকে চেয়ে যাওয়ার সময় দেখি একজন মধ্যবয়স্ক মহিলা জিম খিচে রাস্তায় বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি অসুস্থ। আমি তার সামনে গিয়ে বললাম, আন্টি কোনো সমস্যা হয়েছে? উনি আস্তে করে বলল, সুগার ফল করেছে। আমি তাড়াতাড়ি ব্যাগ হাতড়ে ক্যাডবেরি খুলে তাকে খাইয়ে দিলাম। তিনি ততক্ষণে আমার গায়ে ঢলে পড়েছেন। বেশ কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলেন। আমি তাকে পানির বোতল এগিয়ে দিতেই পানি খেয়ে বললেন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? সকালে হাঁটতে বেরিয়েছি। সবসময় আমার হাজবেন্ড আসেন। আজ তিনি আসতে পারেননি, তুমি না আসলে বোধ হয় এখানেই পড়ে থাকতাম। আপনি কেয়ারফুলি থাকবেন আন্টি। ঢাকা শহরে বিপদের তো সীমা নেই। আর ব্যাগে সবসময় মিষ্টি কিছু রাখবেন। থুম। আন্টি আপনি কি একা যেতে পারবেন? রিক্সা ঠিক করে দেব। হ্যাঁ পারবো, সমস্যা নেই। তোমার ক্লাসের লেট হচ্ছে বোধ হয়, তুমি যাও বরং। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমি তাকে রিক্সায় তুলে দিয়ে ক্লাসে গেলাম। মনটা বেশ ফুরফুরে লাগছে, সকালটা শুরু হলো পরোপকার করে। ব্যাপারটা দারুণ। ক্লাসে গিয়ে মেজাজটাই খারাপ হয়ে যাওয়ার ভয়। ফার্স্ট ক্লাস মিস দিলাম, তার নাকি থার্ড ক্লাস আজকে। উপবাজকে আবার অপমান করবে, ভাল লাগে না। আমি সব সময় ফার্স্ট বেঞ্চে বসলেও আজ আগে থেকেই লাস্ট বেঞ্চের মাঝে বসেছি, যেন আমাকে স্যার দেখতে না পায়।
রিমি টিটকারি করে বলল, আরশান স্যার তোকে ভালোই জব্দ করেছে দেখছি। উনার ভয় বাঘিনী বিড়াল বনে গেছে। ওর কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি তাদের হাসিতে যোগ দিয়ে বললাম, তুই যে স্যারের দিকে ড্যাব ড্যাব করে চেয়েছিলি সে কি আমি দেখিনি? স্যারের উপর ক্র্যাশ খেয়ে বসে আছিস যে সেটা কি তোর জামাই জানে? রিমি সিরিয়াস মুডে বলল, স্যারের পড়া বুঝতে হলে তাকিয়ে থাকতে হবে না। এখানে ক্র্যাশ খাওয়ার কে আছে? তাই বুঝি? তাহলে টিচার্স রুমের জানালার সামনে দাঁড়িয়েছিলি কেন? ওইখানেও স্যার পড়া বোঝাচ্ছিল। তুই জাদা, কি সব বলস? আমি থ্রেড দিয়ে বললাম, নেক্সট টাইম পিঞ্চ করবার আগে 2 বার ভেবে নিস। বাইক ভেজাল বাড়তে আসবি না। রিমি ভিঞ্চি কেটে চলে গেল। নীরা বলল, একদম ঠিক করেছিস, মেয়েটা বেশি বেয়াদব হয়েছে। বিয়ের আগে যা ছিল বিয়ের পর যেন আরো বাজে হয়েছে। বাদ দে তো। তুই আমারে টেক্সট করে বলবি না শিডিউল চেঞ্জ হয়েছে? তাহলে আর আসতাম না ক্লাসে। তোরে ছাড়া ক্লাস করতে মজা লাগে না। আজকে যদি আবার উল্টাপাল্টা কয় আমি শিওর স্যারের নাক ফাটাই দিমু। আরে কিছু হবে না দেখিস। স্যার এসে আজ স্বাভাবিকভাবেই ক্লাস নিল। আমাকে কোনো প্রকার প্রশ্নই করলো না। তার ভাগ্য ভালো বলতে হয়। ক্লাস শেষে আমরা সবাই ক্যাফেটেরিয়ায় আড্ডা দিতে বসেছি। ফাহিম গিটারে সুর তুলে গাইতে লাগলো, যে পথে চলেছ বন্ধু সে পথে হারাবে যে সত্তা, মায়াবী আলোর প্রতারণায় মোহিত, আধারে তুমি, কত প্রেমের বসন্ত, কত বৃহৎ দিগন্ত, এত সুখের তাড়নায় যে যাও হারিয়ে, কিভাবে ভুলেছ বন্ধু পুরনো দিনের সেই কথা, অজানা মনের বেড়াজালে নিরাশায় ছিলে যে তুমি, আমি ছিলাম পাশে যে আগলে ছিলাম তোমাকে, কত বিপদ পেরিয়ে এসে হাল ধরেছি আমি, ফাটাফাটি হয়েছে মামা। ফাহিম মুচকি হেসে বলল, ইটস মাই প্লেসুর ম্যাম। ইলহাম ব্যস্ত ভঙ্গিতে এসে বলল, স্যারের সব ইনফরমেশন কালেক্ট করেছি। উনার বাসা মিরপুরে, বাবা মা আর ছোট বোন নিয়ে 4 নং রোডের ফ্ল্যাটে থাকেন। পিএইচডির জন্য ইউকেতে অ্যাপ্লাই করে রেখেছেন, আপাতত এনজিওতে পার্ট টাইম জব করে। গার্লফ্রেন্ড আছে, তার সাথে রিলেশন ভালো যাচ্ছে না, হয়তো ব্রেকআপের পথে। ও হাচ্ছা গফের প্যারায় আছে, এজন্য এমন খিটখিটে। তোরা মায়েরা বহুত প্যারাদায়ক। বফদের নাকানি চোবানি না দিলে তোদের হয় না। সেটা আমি বুঝি বইলাই তো তোর বোনের বফরে ভালা বুদ্ধি দিছিলাম। তখন তো ঠিকই চেচ্ছস। যাই হোক, এটা বল, ফয়েজ স্যার ফিরবে কবে? 2 সপ্তাহ পর। উফ, ভাল লাগে না। থাক তোরা, আমি বাসায় যাই। মার্কেটে গিয়ে অনেক খুঁজে দাদাজানের জন্য সুন্দর কারুকাজ করা একটা কাঠের বাক্স নিলাম, যা কেউ চাইলেও খুলতে পারবে না। এখানে তার জিনিসপত্র আগের মতোই সুরক্ষিত থাকবে। ওখান থেকে বের হয়ে আমি লেকের সামনে গিয়ে বসলাম। বিকেলের সময় এখানে বসে কত রকম মানুষ দেখা যায়। সবাই যার যার মতো গল্প করছে, আমি বসে বসে সেসব দেখি। মানুষের কথা শুনতে আমার বেশ ভালো লাগে। এক একজনের এক এক রকম কথা। বাসায় ফিরে যখন দাদাজানকে বাক্সটা দিলাম, ওনার চোখ মুখ আনন্দে ঝলমল করছিল। এত খুশি বোধ হয় দামি গিফট দিলে হতো না। আজকের দিনটা খুব তৃপ্তিময়, তাই না? ওইদিকে আরশানের জন্য আজকের দিনটা খুব জঘন্য। 4 বছরের রিলেশনশিপ ভেঙে নিপুণ আজ অফিসিয়ালি ব্রেকআপ করেছে। ফুটন্ত পানিতে চা পাতা দিয়ে বোকা বনে গেছি, অন্য সময় চা পাতা দিতেই কালার চেঞ্জ হয়ে চা পাতার ঘ্রাণ বের হয়। সেই ঘ্রাণটা আমার ভীষণ প্রিয় বলেই চা বানানোর সময় মায়ের পাশে থাকি। কিন্তু আজ কেন ঘ্রাণ বের হচ্ছে না বুঝে আসছে না। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে বিরক্ত হয়ে মাকে ডেকে আনতেই উনি চেঁচিয়ে বলল, তুই কি রে মিমি, এখনো চা পাতা আর কালো জিরার মধ্যে পার্থক্য বুঝিস না? তোকে আমি কিভাবে বিয়ে দিব বুঝি না। আমি গাল ফুলিয়ে বললাম, এজন্য ভালো করতে নেই। ভাবলাম আজ বিকেলের চা আমি বানিয়ে সবাইকে দিব, তাও হলো না। তুমি যারে লেবেলেটে দিবা না।
মা আমার দিকে সরু চোখে তাকিয়ে বলল, তুই ছাড়া এই সমস্যা বাসার আর কারো হবে না। মনের দুঃখে ছাদে গিয়ে দেখি নাহিদ আর সিয়াম ক্রিকেট খেলছে। আমি গিয়ে ঢুকতেই ওরা খেলা বন্ধ করে চলে যাচ্ছিল। আমি ওদের থামিয়ে বললাম, চলে যাচ্ছিস কেন তোরা? চল আমিও খেলবো। নাহিদ ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ তোমার সঙ্গে খেলবো, আর তুমি বল মেরে অন্য বিল্ডিং এর গ্লাস ফাটাবে, লাগবে না তোমার সঙ্গে খেলার। ক্রিকেট খেলবি আর কিছু ভাঙবে না, তা হয় নাকি? সাকিব আল হাসান কি পাড়ার কারো গ্লাস ভাঙা ছাড়া ক্রিকেটার হয়েছে? এত সুন্দর ছক্কা মেরেছি, সেই প্রশংসা করলি না, অথচ গ্লাস ভাঙার দোষ দিলি। যা এবার আস্তে খেলবো, চল। সিয়াম, না না, তুমি আস্তে খেললে আরেক ভেজাল ছাদে টপ ভাঙবা। উফ উফ। তাহলে চল মাঠে যাই। সিয়াম, মাঠে বড় ভাইরা খেলতে দিলে তো? আমি গেলেই দিবে দেখিস। নাহিদ, আগে প্রমিস করো আমার ব্যাট ভাঙবা না। ভাঙলেও কিনে দিব। তারপর মাঠে গিয়ে দেখি সবাই জায়গা দখল করে আরামসে খেলছে। ছোট ভাইয়াকে ডাক দিতেই ভাইয়া এসে বলল, কিরে তুই আবার এসেছিস? তোকে না বলছি এখানে খেলতে আসবি না? ভাইও খেলতে মন চাইছে। তোর টিমে নে, না হয় জায়গা করে দে, আমরা খেলি। ভয়ের পর কারো না কারো মাথা ফাটাবি। তোরে দেখলেই এখন সব কয়টা ভাগবো। যা তো বাসায় গিয়ে টিভি দেখ। জানতাম তো তুই আমার সৎ ভাই। আজ যদি আমি তোর রক্তের বোন হতাম এটা বলতি না। আমাকে তো ডাস্টবিন থেকে তুলে আনছে, তাই দাম নাই আমার। মিমি নাটক করবি না একদম। যা তো সিরিয়াস খেলা চলতেছে। আমি রাগ করে লেগে চলে গেলাম। লেকটা আমাদের বাসা থেকে 10 মিনিট দূরে, তাই ওখানে প্রায় যাওয়া হয়। ধুরোর কেউ ভালোবাসে না আমার এই জীবনটা বেদনার। লেকের সামনে বসে একটার পর একটা ঢিল ছুটছি আর নিজে নিজে হাজারটা কথা বলছি। এমন সময় একজন এসে বলল, এক্সকিউজ মি ম্যাডাম। আমি তার দিকে বিরক্ত চোখে তাকিয়ে বললাম, কি সমস্যা? সে কাচুমাচু করে বলল, সমস্যা কেন হবে? কোনো সমস্যা না। তাহলে কি চাই? আপনি এভাবে রেগে কথা বললে তো বলতে পারবো না ম্যাডাম। আপনি আমার চেনা কেউ নাকি প্রাণের সখা যে হেসে হেসে কথা বলবো? আপনি এর মধ্যেই ভুলে গেলেন, সেদিনই পার্কেই তো আমাদের দেখা হয়েছিল। আপনি আমায় অ্যাডভাইস দিয়েছিলেন আমি যেন ব্রেকআপ করি। আমি তার দিকে ভালো করে তাকিয়ে বললাম, আপনার নাম মেহবুব। তিনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কিভাবে? ভালোই হয়েছে আপনি এসেছেন। এমনিতেও আপনার সঙ্গে আমার কথা বলার ছিল। সিরিয়াসলি? আমাকে খুঁজছিলেন আপনি? ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি। এত আনন্দিত হবার কি আছে? আপনাকে আমি কত খুঁজেছি জানেন? মানে, আমাকে খোঁজার কি ছিল? তো খুঁজবো না? আপনি সেদিন বললেন না আমার ধৈর্যের উপর আপনি ক্র্যাশর। আমি যেন আপনার সঙ্গে। আরে মিয়া, কিসব কনে সব? এইটা তো কথার কথা বলছি আপনার গফের ঢং দেখা। যাই হোক, শোনেন, আমার মতো অচেনা মেয়ের 2-3 লাইন কথা শুনে ব্রেকআপ করাটা আপনার ভুল ছিল। যদিও ব্রেকআপ করাটাই বুদ্ধিমানের কাজ হয়েছে, তবুও এখন এখানে আমার উপর পুরো দোষ আসছে, এটা ঠিক না। আপনি আপনার গফের সাথে সব মিটমাট করেন, কিন্তু এটা তো সম্ভব না। কেন সম্ভব না? এতদিন তো ঠিকই সম্ভব ছিল, এখন কেন অসম্ভব? এতদিন তো আপনাকে দেখিনি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম করেন কেন? আমি আপনার কোন ক্লাসের ম্যাডাম? আপনি সব সময় এভাবে রেগে কথা বলেন। হ্যাঁ, কোনো সমস্যা? আপনি বোধহয় আজ খুব রেগে আছেন, আমি বরং পরে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনার ফোন নাম্বার বা ঠিকানা পেতে পারি? আমি রেগে তার দিকে তেড়ে যেতেই সে বলল, ও সরি, আমি যাই, বরং পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, পাগল জুটছে দেখি। 2 দিনেই পুরান ভালোবাসা ফুরুত। এত সহজ নাকি প্রেম? আপুর সাথে শপিং মলে এসে আমি মহাবিরক্ত হয়ে গেছি। একটা মানুষ এত সময় নিয়ে ঘুরতে পারে আপুর সাথে, না আসলে জানা যেত না। এজন্য আমি শপিং এ আসি না।
কিন্তু আজ এসেছি পাহারা দিতে। আমার ক্ষীণ সন্দেহ অপূর্ব আছে। শপিং এর বাহানা দিয়ে সে তার সঙ্গেই মিট করতে এসেছে। সন্দেহটা আরো পাকাপোক্ত হলো যখন আমি সঙ্গে যাব বলায় আপু সাথে সাথে ফোন হাতে নিল। এমনিতেই আমার ডিটেকটিভ মাইন্ড সবকিছুতে রহস্য খুঁজে, তার উপর এমন লক্ষণ তো এড়ানো যায় না। আপু ইচ্ছে করে দুনিয়ার ড্রেস দেখছে কিন্তু কিছুই নিচ্ছে না। শেষে আমাকে 3টা ড্রেস ধরাই দিয়ে বলল, যা তো ট্রায়াল দিয়ে দেখ সব ঠিকঠাক আছে কিনা। আমার জন্য দেখছো কেন? আমি তো কিনবো না। তোরে কিনতে বলছে কে? এগুলো আমি তোরে কিনে দিব। যাস না, মাপ সব ঠিকঠাক আছে কিনা চেক করে আয়। আমি ঠিকই বুঝলাম নিশ্চিত ওই পোলা আশেপাশেই আছে। সেজন্যই আপু আমাকে ট্রায়াল রুমে পাঠাচ্ছে। আমিও কম না, ট্রায়াল রুমে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে চুপি চুপি বেরিয়েছি। খানিকটা দূরে দেখি আমার ধারণায় সত্যি। আপুর সঙ্গে একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। ঝটপট 2-4টা ছবি তুলে পিছু ফিরে যেতেই একজনের পায়ে পাড়া দিয়ে বসলাম। সরি সরি, আমি একদম দেখতে পাইনি, আপনি ঠিক আছেন তো? সে রেগে বলল, আপনি কি কখনোই দেখে চলতে পারেন না মিস রুমাইসা? সবসময় কোন দিকে মনোযোগ থাকে আপনার? আমি চেহারার দিকে তাকিয়ে আঁতকে উঠে বললাম, স্যার আপনি এখানে? হাইট তো কম না, তারপরও এমন ডাকাত মার্কা হিল পড়েছেন কেন? আমার পা বোধ হয় শেষ চুপির মেয়ে একটা। স্যার রেগে আরো কিছু বকাঝকা করে চলে গেল। আমার কপাল কত ভালো তা ভেবে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। শহরে কি আর কোনো শপিং মল ছিল না, স্যারকে এখানেই আসতে হলো। বাসায় ফিরেই দাদিজানের রুমে গিয়ে ওনার কোলে মাথা রেখে বললাম, দাদিজান আমি কবে ঠিকঠাক চলতে পারবো বলো তো? যত চাই সাবধানে চলাফেরা করব, কিছু ভাঙবো না, কাউকে সমস্যায় ফেলবো না, ততই এসব বেশি করি। আমার আর ভাল লাগে না। দাদিজান আমার মাথায় হাত বুলিয়ে বলল, হাতের 5 আঙুল সমান হয় না বুবু। আমাগো এক একজনের এক এক খুদ আছে। কেউই সব দিক দিয়া ভালা না। যখন তোর বিয়া হইব, বাচ্চা কাচ্চা হইব, দেখবি সব ঠিক হইয়া যাইব। তোমার সব কথার একটাই কথা, বিয়ে। তোমার ধারণা সবকিছুর একটাই সমাধান। বিয়ে করলেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে সবাই বিয়ে করতো, অন্য কিছু করতো না। হিহি, বিয়ে তো সব সমস্যার সমাধান। দেখ বুবু, আমাগো আদিপিতা আদমা যখন জান্নাতে আছিল তার কোনো কিছুর অভাব ছিল না। জান্নাতের খানা, সুন্দর বাগান, কিছুরই তো অভাব নাই। তাও মন কিন্তু শান্তিতে আছিল না। তাইনের মনে কিসের একটা অভাব? আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। তাইনে আদমাহের বুকের পাজর দিয়া মা হাওয়া আহরে বানাইছে। তখন গিয়া আদমাহের মনের অশান্তি দূর হইছে। আমাগো জীবনে যত অশান্তি থাকুক না কেন, জান্নাতের সাথী মানে জীবনসঙ্গী যদি পাশে থাকে সব দূর হয়ে যায়। কঠিন রাস্তাও সহজ লাগে, অসম্ভবও সম্ভব হয়ে যায়। ওই ব্যাপার। কিন্তু বিয়ের পর যদি দেখি বর সুবিধার না, তখন সমস্যা আরো বাড়বে না। নিয়োজিত ভালা রাখো। নিয়োজিত আর মানে বরকত। যদি খারাপও হয় তাইলে বুঝবি ভাগ্যে আছিল, এটা আল্লাহ পরীক্ষা নিতাছে, এর বিনিময়ে নিশ্চয়ই মাফ করব। সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবি বুবু। যাই হোক, কখনো নিরাশ হবি না। তুমি অনেক ভালো দাদিজান। আই লাভ ইউ উম্মা। দাদিজান হাসতে হাসতে বলল, আই লাভ ইউ টু বুবুন। আমি অবাক হয়ে বললাম, বাবা আঞ্জুমান বেগম এটাও কয় এখন? তুই কি ভাবস শুধু তোরাই জানোস, আমরা জানি না? না না, সেটা ভাবমু কেন? আমি জানি তো, আমার দাদিজান সব জানে। দাদাজানে বলছিলা কোনোদিন? দাদিজান লাজে রাঙা হয়ে বললেন, এসব মুখে কইতে হয় না, মনে জানলেই চলে। আমি মুগ্ধ চোখে আমার প্রৌঢ়ত্বে পৌঁছানো দাদিজানের নিষ্পাপ হাস্যোজ্জ্বল চেহারা দেখি। জীবন থেকে বিশেষ কোনো চাহিদা না থাকা মানুষরা এভাবেই দাদাজানের ভালোবাসায় সিক্ত হয়ে থাকুক বাকিটা সময়। আফরোজা আহমেদ সেই কখন থেকে ছেলের অপেক্ষায় বসে আছেন। এ কয়দিন ছেলেটার কি যে হলো তার বুঝে আসে না। সবকিছু ঘড়ির কাঁটা মাফিক করা ছেলেটা আজকাল কোনো কিছুই সময় মতো করছে না।
রাতে ঠিকঠাক খেতেও চায় না, তাই তিনি নিজে বসে থেকে জোর করে খাইয়ে তবেই ঘুমাতে যান। এই বয়সে ছেলে মেয়েদের কত রকম হতাশা থাকে, পরিবারের মানুষদের ঠিকঠাক বলে না। কিন্তু আরশান তো সব কথা তার মাকে বলতো। এবার কি এমন হলো যে মাকেও বলতে চাইছে না? আফরোজা আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইয়া আল্লাহ, আমার ছেলেটার মন শান্ত করো, বিপদাপদ থেকে হেফাজত করো রাহমানুর রাহিম। আরশান কলিং বেল চাপতেই তার মা দরজা খুলে দিল। আরশান মুচকি হেসে বলল, মা কত করে বলেছি এত রাত অবধি জেগে থেকো না, তবুও তুমি অপেক্ষক থাকো। যতদিন না তোর জন্য অপেক্ষা করার কাউকে আনছি ততদিন আমি অপেক্ষা করব। মায়ের জন্য টান থাকলে এত দেরি করে ফিরতি না। আরশান হাত মুখ ধুয়ে চেয়ারে বসল। তার মা প্লেটে ভাত দিতে বলল, হ্যাঁ রে খোকা, তোর কি কিছু হয়েছে? এমন মনমরা থাকিস কেন? ক্লাস নেওয়াতে প্রেশার হচ্ছে বেশি? না মা, আমি ঠিক আছি। মিথ্যে বলবি না আমার সঙ্গে। কি হয়েছে বল না মাকে। তুই না আমার সোনা ছেলে, এমন কষ্ট পাচ্ছিস কেন বাবা? আরশানের বুকের পাথর যেন গলে গেল, জমিয়ে রাখা কষ্টের বাঁধ ভেঙে হঠাৎ করেই শব্দ করে কেঁদে ফেলল। কান্না মিশ্রিত গলায় বলল, মা, নিপুণ আমায় ছেড়ে চলে গেছে। আমি নাকি ওর লাইফ পার্টনার হবার যোগ্যতা রাখি না। আমার সঙ্গে থেকে ওর এতগুলো বছর অযথাই নষ্ট হয়েছে। ও আমায় আর ভালোবাসে না মা। আজ বহুদিন পর আরশানের মনটা হালকা লাগছে। সকালের নতুন ভোরে সূর্যের মৃদু রশ্মিতে দাঁড়িয়ে সে ঠিক করলো সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করবে। মায়েদের কাছে বোধহয় সৃষ্টিকর্তা একটা বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছেন। সন্তানেরা যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে মায়ের কাছে সবটা খুলে বলে, তখন সবকিছু শান্ত হয়ে যায়। সকল নেগেটিভ এনার্জি যেন মায়েরা শুষে নিয়ে পজিটিভ এনার্জি সাপ্লাই করে। না হয় এতদিন ধরে কষ্ট পাওয়া ছেলেটার আজ এত ভালো লাগছে কেন? আফরোজা আহমেদ ফজরের নামাজ পড়ে এখনো জায়নামাজে বসে আছেন। তার এত শক্ত ছেলেটা যে কিনা ব্যথা পেলেও কখনো কাঁদেনি একটা মেয়ের জন্য এভাবে কাঁদল। অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করলেন, নিপুণের চেয়ে হাজার গুণ বেস্ট একটা মেয়ে তিনি খুঁজে আনবেন তার ছেলের জন্য। এমন একজন যে আরশানের মনের সকল ক্ষত দূর করে দিবে ভালোবাসার প্রলেপ দিয়ে। সেদিন নিশ্চয়ই আরশান বলবে, মা, ভালোই হয়েছে নিপুণ চলে গেছে। এখন আমি অনেক ভালো আছি। বেডের উপর বসে ডোন্ট কেয়ার মুডে বই খুলে বসে আছি, আর আপু অস্থিরভাবে পায়চারি করছে। একটু পর পর আমার দিকে চেয়ে কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন বলবে, কিন্তু না, এর থেকে সহজে কিছু বের হবে না। আমি সিরিয়াস গলায় বললাম, শপিং মলের ছেলেটাকে ছিল আপু। আপু দপ করে বসে গেল। নেতিয়ে যাওয়া গলায় বলল, তুই সব দেখেছিস তাই না মিমি? সেসব জেনে কি হবে? কতদিন ধরে চলছে এসব? আপু ফের পায়চারি শুরু করলো, কিসব ভেবে বলল, মিমি, একটা সমস্যা হয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? সেদিন যাকে দেখলি তার নাম সাকিব। 2 বছর ধরে রিলেশন চলছে। অনেক মেধাবী ছেলে, জাপানে স্কলারশিপ পেয়েছে। কিছুদিন পর চলে যাবে 3 বছরের জন্য। বাহ, ভালোই তো। তো সমস্যা কি এখানে? সমস্যা কি বুঝতে পারছিস না? এই নিয়ে কতগুলি প্রপোজাল বাদ দিয়েছি দেখেছিস। এখনো যদি 3 বছরের জন্য চলে যায়, আমি এদিকে কিভাবে সামলাবো? ওনাকে বলো যাওয়ার আগে বিয়ের ব্যাপারে কথা বলে যেতে। তাহলেই তো আর প্যারা নাই। ওর ফ্যামিলি রাজি হবে। এখনো স্টাবলিশ হয়নি। ওর ক্যারিয়ার নিয়ে সবাই খুব সিরিয়াস। এখন বিয়ের কথা বলা কিভাবে সম্ভব? তাহলে আর কি, তাকে বলো টিংটিং করে জাপান চলে যেতে, যাওয়ার আগে ব্রেকআপ করে নাও। ছেলেদের অপেক্ষা করা ঠিক না আপু। মুভিতে দেখো না, বিদেশ গেলে ছেলেরা কেমন বদলে যায়। তখন আর দেশি মেয়ে ভাল লাগে না। তুমি বরং এসব বাদ দিয়ে বাবার পছন্দ মতো বিয়ে করে আমার রাস্তা ক্লিয়ার করো। আমি বাবু তোমার জন্য এত বছর কুমারী থাকতে পারবো না। আপু অবিশ্বাসী চোখে চেয়ে বলল, তুই আমার বোন মিমি। এত সহজে বলে ফেললি ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করতে?
কোথায় বোনকে একটু সান্ত্বনা দিবি, বুদ্ধি দিবি তা না, তুই তো সব শেষ করে দিতে এক্সপার্ট। বি প্র্যাকটিক্যাল বই না। তুমি এখন সাকিব ভাইয়াকে ফোন করে বলো, হয় তুমি সম্পর্ক শেষ করে চলে যাও, না হয় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নাও। আমি 3 বছর বিয়ে না করে মিমিকে বুড়ি হতে দিতে পারবো না। এখানে তোর বুড়ি হবার কথা আসছে কেন? 3 বছরে তোর বিশেষ কি হবে? পীড়িতের পেতনিও ভালা। তুমি তোমার আশিকের কাছে ঠিকই এভারদিন থাকবা, কিন্তু আমার বয়স তো বসে থাকবে না। আমি যদি তখন হৃত্বিক রোশনের মতো কাউকে পেয়েও বেশি বয়সের জন্য রিজেক্ট হয়ে আমার মন ভাঙবে না। তোর আজগুবি সব লজিক শোনা টাইম নেয় আমার। সবকিছুতে নিজের লসটা ক্যালকুলেট করা তোর খুব জঘন্য স্বভাব। তুই খুব সেলফিশ। ভুলেও কথা বলবি না আমার সাথে। আপু রেগে আগুন হয়ে চলে গেল। আমি হাসতে হাসতে সাকিব ভাইয়ার আম্মুকে ফোন করে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আপনারা কাল বিকালে আমাদের বাসায় আসেন, অ্যাড্রেস টেক্সট করছি। সাকিব ভাইয়ার আম্মু হচ্ছে সেদিন সকালের ওই আন্টিটা যাকে আমি হেল্প করেছিলাম। আপুর ফোন চেক করতে গিয়ে সাকিব ভাইয়ার ফ্যামিলি ফটো দেখেই আমি আন্টির সঙ্গে মিট করেছি। আঙ্কেল আন্টির সঙ্গে এ বিষয়ে কথা বলে আগেই সব ঠিকঠাক করে এসেছিলাম। ওনারা খুশি মনে রাজি হয়েছেন। এখন অফিসিয়ালি প্রপোজাল নিয়ে আসলেই হবে। বাবা মা অলরেডি আপুর বিয়ে নিয়ে খুব টেনশন। আশা করছি এমন ভালো পাত্র পেলে অমত করবে না। ওরে কতদিন পরে বিয়া খামু, উড়াধুরা নাচমুখ, কত মজা হবে। ঘুম থেকে উঠে দেখি 8:30 বেজে গেছে। এত দেরি কিভাবে হলো আয় হায়। 5 মিনিটে রেডি হয়ে বের হয়ে ক্লাসের সামনে গিয়ে পৌঁছাতে 9:20 বেজে গেছে। পাক্কা 10 মিনিট লেট। ক্লাসের বাইরে দাঁড়িয়ে দেখি আসান স্যার ক্লাসে। পিছু ফিরে চলে যাব ভাবতেই স্যার বলল, মিস রুমাইসা কামিন। আমি না চাইতেও দোয়া পরে ক্লাসে ঢুকে বললাম, গুড মর্নিং স্যার। সরি স্যার, আসলে রাস্তায় জ্যাম ছিল তাই আসতে। স্যার হাসি মুখে বলল, ইটস ওকে মিস রুমাইসা, আপনি গিয়ে সিটে বসুন। আমি চোখ গোল গোল করে স্যারের দিকে তাকিয়ে আছি। কি হলো এটা স্যার আমার সঙ্গে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলল। এও কি সম্ভব? সামনের বেঞ্চগুলোতে জায়গা থাকা সত্ত্বেও আমি যখন পেছনের দিকে যাচ্ছিলাম তখন স্যার বলল, সামনে খালি রেখে এত পেছনে যাচ্ছেন কেন? বসুন সামনের দিকে। আমি নীলার পাশে বসে ফিসফিসিয়ে বললাম, আজ স্যারের কি হয়েছে বলতো? এত ভালো কথাবার্তা। নীলা খাতায় লিখে দিল, স্যার আজকে ক্লাসে এসেই তোকে খুঁজেছে। আমরা তো সবাই অবাক। হতে পারে ডিউরেশন শেষ হয়ে আসছে তাই, কি জানি। ক্লাস শেষে স্যার বলল, মিস রুমাইসা ছুটির পর আমার সঙ্গে দেখা করবেন। রিমি এসে বলল, ব্যাপার কি রে? স্যারের মন দেখি 180 ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছে। কি ম্যাজিক করেছিস তুই? ব্ল্যাক ম্যাজিক করছি। তোর কাউরে করা লাগবো। খবর দিস, পার তাবিজ 1001 টাকা। রিমি বিরক্ত হয়ে চলে যেতে যেতে বলল, ঢঙ্গি একটা। ফাহিম বলল, মিমি স্যার তোমাকে কেন ডেকেছে অনুমান করতে পারছো? আমারে তোর কি মনে হয় বলতো? স্যার তার স্টুডেন্টকে ডাকতেই পারে। স্কুল হলে বলতাম পরীক্ষার খাতার বোঝা বয়ে নিতে রাখছে। এখন কি বলতাম? তুমি কিন্তু কেয়ারফুলি থাকবা। বলা তো যায় না প্রপোজ সপোজ করে বসলে। আরে ধুরর, কি সব যে বলস। আমারে প্রপোজ করতে যাবে কোন দুঃখে? তোর মাথা কি গেছে? ফাহিম বিড়বিড় করে বলল, তোমার মতো মেয়েকে কেউ দুঃখে প্রপোজ করতে চাইবে না, বরং মনের সুখেই প্রপোজ করবে। কয়েক শতাব্দীতে তোমার মতো একজন জন্মে। আমি বললাম, কিরে কি বলস শুনি না তো। ফাহিম হেসে এড়িয়ে গেল। সবার কথা লাপাত্তা মুড নিলেও মনে মনে আমি ঠিক ভয় পাচ্ছি। স্যার কোনোভাবে আমার নাম্বারটা চিনে ফেলেনি তো? চেনার তো কথা না। আর যদি চেনেও আমার কি? আমি তো খারাপ কিছু বলিনি। মনকে বুঝো দিলেও হাঁটু আমার ঠিকই কাঁপছে। এই হাঁটু কাঁপাটা কি কখনোই কন্ট্রোলে আসবে না। হিজলতলায় দাঁড়িয়ে ভাবছি গেটের দিকে যাব নাকি টিচার্স রুমের দিকে। ছোটন বলল, এত প্যারা নেওয়ার কিছু নাই, তুই যা, আমরা তো আছি।
ফাহিম, মিমি, আমি কি তোমার সঙ্গে আসবো? আরে তোরাও না, আমি কাউকে ভয় পাই নাকি? আমি তো এখানে দাঁড়িয়ে ভাবছিলাম ক্লাসে কিছু ভুলে এসেছি কিনা। ইলহাম হেসে বলল, মিথ্যুক একটা। ভাঙবি তবু মুচকাবি না। হ তোরে কইছে। নীলা, তোরা অহেতুক পোক করতেছস। আরশান স্যার অতটাও খারাপ না। আমি তোর কাছে হ্যান্ডসাম কোনো ছেলেই খারাপ না। নীলা, মুখ খোলাবি না মিমি। তুই যে প্রথম দিনই। আমি নীলার মুখ চেপে বললাম, চুপ থাক নীলু। ইলহাম, ভিতুর ডিম, মিমি হে হে। আমি কে ভিতুর ডিম? ইলহাম, তো জানা এখনো দাঁড়ায় আছোস কেন? আমি যাচ্ছি। টিচার্স রুমে যাওয়ার সময় পথেই আরশান স্যারের সঙ্গে দেখা। তিনি মুচকি হেসে বললেন, ওহ মিস রুমাইসা, আমার খোঁজেই যাচ্ছিলেন নাকি? জি স্যার। ছুটির পর দেখা করতে বলেছিলেন না? হ্যাঁ। আপনার জন্য গুড নিউজ আছে। আজকে আমার লাস্ট ডে, আগামীকাল থেকে ফয়েজ স্যার জয়েন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, কি বলেন স্যার, এটা গুড নিউজ হবে কেন? আপনার ক্লাস অনেক মিস করব আমরা। ভদ্রতার মিথ্যা ডায়লগ। হা 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 হা, ফর্মালিটি দেখাচ্ছেন। আমাকে আপনি মোটেও মিস করবেন না, বরং বলুন আপনি হাফ ছেড়ে বেঁচেছেন। এখন থেকে আর কেউ বকাঝকা করবে না আপনাকে। না না স্যার, কি যে বলেন। এনিওয়ে থ্যাংক ইউ মিস রুমিসা। কেন স্যার? সে আপনি ভালো করেই জানেন। আচ্ছা চলি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি স্যারের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই বিরক্তিকর লোকটা চলে যাওয়ার প্রতীক্ষায় তো ছিলাম এতদিন। তবুও কেমন জানি মন খারাপ লাগছে। এটা কি কেবল বিদায়ের প্রভাব, নাকি মনে থাকা সুপ্ত অনুভূতির বহিঃপ্রকাশ? সাথে সাথে মেসেজ ইউন বেজে উঠল। আমি ফোন হাতে নিতেই দেখি আরশান আহমেদের মেসেজ। আমার মনে ক্ষীণ সন্দেহ ছিল সেই অজ্ঞাত মানুষটা আপনি কিনা। এখন শিওর হলাম। আমি দূরে তাকিয়ে দেখি সে পিছু ফিরে হাসিমুখে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই পিছু ফিরে তাকানো শাহরুখ খানের কোন মুভির একটা অংশ ছিল যেন? এটা কি সেই সাইন? ওপস, হাই এক্সপেকটেশন। আমাদের এই সুন্দর জীবনটা কেঁদে কাটানোর জন্য বা রাগ করে দুঃখে থাকার জন্য খুব ছোট। আপনার অভিমান অভিযোগ যত দীর্ঘ হবে, প্রশান্তির সময় ততই সংকীর্ণ হবে। কি দরকার মন খারাপ করে এই সুন্দর সময়গুলো অযথাই নষ্ট করার? তার চেয়ে বরং হাসিমুখে প্রতিটি দুঃখ উড়িয়ে দিন, তাকে পুষে রেখে মনটাকে ভারাক্রান্ত করবেন না। কে আপনি? আপনাকে তো চিনলাম না। নাকি ভুল নাম্বারে ফোন করে এসব বলছেন? না মিস্টার আরশান আহমেদ, আমি আপনাকেই ফোন করেছি। আমাকে আপনি চিনবেন না বলতে পারেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। হা, শুভাকাঙ্ক্ষী? জি। একটা অনুরোধ করে রাখবেন। শুনি আগে। অনেক রাত অবধি ভবঘুরের মতো রাস্তায় হাঁটবেন না। ঢাকা শহরে এটা খুব রিস্কি। তাছাড়া বাসায় নিশ্চয়ই আপনার পরিবার চিন্তিত থাকে। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে পরিবারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কেউ হতে পারে না। তাই অন্য কারো জন্য অন্তত মা বাবাকে কষ্ট দেবেন না প্লিজ। জীবনটা ফের গুছিয়ে নিন। প্রফুল্ল থাকুন আর ভরসা রাখুন, যা হয় ভালোর জন্য হয়। তারপর ফোন কেটে গেল। আরশান দীর্ঘক্ষণ সেই অচেনা প্রাইভেট নাম্বারটার দিকে চেয়ে প্রতিটি কথা মনে মনে রিপিট করল। কে এই মেয়ে যে এত কিছু বলল? সে কি চেনা কেউ নাকি গুপ্তচর? সেই থেকে সে মেয়েটিকে অনেক খুঁজেছে, চেনা জানা সকলের গলা মন দিয়ে শুনেছে। অনেক পুরনো ফ্রেন্ড ক্লাসমেটদের কন্ট্যাক্ট করেছে, কিন্তু না কারো সাথেই মিলল না। অথচ তার মনে হচ্ছিল এ কণ্ঠস্বর অচেনা নয়। ভার্সিটির কেউ হবে এই কথা তার মাথায় আসেনি, কারণ এখানে তার পার্সোনাল নাম্বার দেওয়া হয়নি কাউকে। সেদিন যখন শপিং মলে মিমির সঙ্গে তার দেখা হলো, মিমির গলা শুনে তার সন্দেহ হয়। কিন্তু মিমির মতো কেউ এত গুছিয়ে কিছু বলতে পারে, তার বিশ্বাস হতে চাইল না।
তাছাড়া মেয়েটার সাথে শুরু থেকেই তার ইঁদুর বিড়াল টাইপ সম্পর্ক, যতবার দেখা হয়েছে ততবারই ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয় পড়ে গেছে না হয় ব্যথা পেয়েছে। এই মেয়ে আর যাই হোক তার শুভাকাঙ্ক্ষী হতে পারে না, আর এসব ব্যক্তিগত কথা জানারও কথা না। কিন্তু কথায় বলে কেউ কখনোই নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারে না, ভাগ্যের পরিহাস খুবই রহস্যজনক। গতকাল সন্ধ্যায় ফয়েজ স্যার ফিরেছেন শুনে তার বাসায় গিয়েছিল আরশান। স্যারের সঙ্গে বসে কথা বলার সময় স্যারের ফোনে কল আসে। তখন স্যারের স্ত্রী কল রিসিভ করে হাসিমুখে বলল, নাও তোমার প্রিয় ছাত্রী ফোন করেছে। স্যারের ফোনের সাউন্ডে সমস্যা থাকার কারণে তিনি লাউডস্পিকারে রেখে কথা বলেন। গলা শুনেই আরশান চমকে ওঠে। স্যারের খোঁজ খবর নিয়ে কল রাখতেই তিনি প্রফুল্ল গলায় বলল, বুঝলে আরশান, মিমি মেয়েটা আমার খুব প্রিয় স্টুডেন্ট। সবসময় ফোন করে খোঁজ খবর নেয়, এই যে মাদ্রাজ গেলাম তোমার আন্টির কাছে ফোন করে রোজ খবর নিয়েছে। মেয়েটা খুব দুষ্ট প্রকৃতির, কিন্তু মনটা একদম কাচের মতো স্বচ্ছ। আরশান নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার ডিপার্টমেন্টের রুমাইসা তেহজিব মিমির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। বাহে দিনে সবার নামও মুখস্থ করে ফেলেছো দেখছি। না আসলেও বেশি দুষ্টুমি করে তো, তাই আর কি। স্যারের স্ত্রী বলল, ওকে এই দুষ্টুমির জন্যই বেশি ভালো লাগে। শুরুতে যদিও বিরক্ত লাগতো, বহুদিনের পাজেল সলভ হওয়ায় আরশান যেন হাফ ছেড়ে বাঁচল। রুমাইসা মেয়েটা শুধু দুষ্টই না, গোয়েন্দাও বটে। আঙ্কেল আন্টিকে নিয়ে দরজায় নক করতেই আপু দরজা খুলে দিল। আমাদের একসঙ্গে দেখে আপু যেন ভূত দেখেছে এমনভাবে চমকে গেল। কিরে আপু, এভাবেই চোখ বের করে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে ঢুকতে দিবি? আপু হকচকিয়ে বলল, আসসালামু আলাইকুম, আসুন ভেতরে আসুন। তারপর আপু দৌড়ে উপরে চলে গেল। আমি আঙ্কেল আন্টিকে বসিয়ে আম্মুকে আর দাদিজানকে ডেকে আনলাম, আপু আর দাদা যেন এসে যোগ দিল। আম্মু ফিসফিসিয়ে বলল, যা তো মিমি তাসফিকে বল পরিপাটি হয়ে আসতে। আমি আপুর কাছে যেতেই আপু আমায় জড়িয়ে ধরে বলল, মিমি মিমি তুই বেস্ট। তোকে আমি কতগুলি বোকা দিচ্ছি আর তুই কিনা। আমি কি? আমি কিছুই করি নাই। আর তুই এত খুশি হচ্ছস কেন, যেন তোর বফের মা বাবা আসছে বিয়ের প্রপোজাল নিয়ে? আপু আমার দিকে চেয়ে বলল, ঢং করতেছস নাকি সত্যি? আঙ্কেল আন্টি কেন আসছে তাহলে? উনাদের তুই চিনিস নাকি? ওনারা তো আমার নামে বিচার দিতে আসছে, তাদের গাড়ির কাজ ভেঙে ফেলছি যে। সত্যি? তুই উনাদের গাড়ির কাজ ভেঙে ফেলছস? আল্লাহ! দুনিয়ায় আর কারো গাড়ি চোখে পড়ে নাই? উফুফ! আমি কি জেনে শুনে করি নাকি? যাই হোক, এই জামা পাল্টা তো ফকিন্নির মতো লাগতেছে তোকে। আন্টি তো মনে করছে তুই আমাদের কাজের মেয়ে। আপু মুখ কালো করে বলল, সত্য এটা মনে করছে? ধুরর! এত ঢং করিস না, সুন্দর একটা ড্রেস পরে নিচে আয়। কেন আমি যাম কেন? তোমাকেও আসলে পরিচয় করাই আম্মু, জানোস না যেন। এখন কি বলবে এই কাজের বেটির মতো মেয়েটা আমার বড় মেয়ে? আপু সন্দেহান চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্রেস পাল্টে হালকা সাজুগুজু করল। আমার বোনটা যে পরিচয়ে সুন্দর সে খবর কি কেউ জানে? দুই পক্ষের কথাবার্তা শেষে সাকিব ভাইয়া আপুর হাতে আংটি পরিয়ে দিল। 15 দিন পর তাদের বিয়ে ঠিক হলো। আমি সেই খুশিতে বসা থেকে উঠতে গিয়ে সাইড টেবিলে রাখা সিরামিকের শোপিস ভাঙতে গিয়ে বাঁচিয়ে ফেললাম। সবাই আমার এহেন কাণ্ডে হাসতে লাগলো। আল্লাহ বাঁচাইছে, হা। রাতের আকাশটা বেশ পরিষ্কার আজকে, পুরো আকাশ তারায় ঝলমল করছে। আমি মাদুর পেতে কানে ইয়ারফোন গুজে ছাদে শুয়ে আছি। নিচে আপু আর আম্মু কান্নাকাটি করছে। আমার বুঝে আসে না, বিয়ে ঠিক হলে এত কান্নাকাটির কি আছে? এতদিন আপু বিয়েতে রাজি হতো না বলে রাগারাগি করতো, আর এখন রাজি হয়েছে তাও কষ্ট পাচ্ছে। মানুষের মন যে কি চায় মানুষ নিজেও জানে না। তারার দিকে চেয়ে আঁকিবুকি করতে করতে হঠাৎ স্টার ফল হলো, তাৎক্ষণিক উইশ করে বসলাম, আল্লাহ সবার জীবনের দুঃখগুলো ভ্যানিশ করে দাও। স্টার ফলে উইশ করলে সত্যি হয় কি না জানি না, তবুও উইশ করতে ভাল লাগে। আল্লাহর কাছে চাইলে তিনি কখনোই বিরক্ত হন না, বরং না চাইলে রাগ করেন। আল্লাহ কত ভালো, তাই না? বেশ কিছুদিন পর
আরশান ফোন হাতে নিয়ে ভাবছে মিমিকে কল দেবে কি দেবে না। একবার ভাবছে কল দিয়ে কথা বললে বোধহয় মনটা ভালো হতো, পরক্ষণেই মনে হচ্ছে কিনা কিভাবে। মন ভাঙার পর মানুষ সাধারণত এমন কারো সঙ্গে কথা বলতে পছন্দ করে যে তার অনুভূতিগুলো মন দিয়ে শুনবে, তার কষ্ট বুঝবে। মিমিকে সে এখন অবধি কিছু বলেনি, না তার সঙ্গে সেরকম কোনো বন্ডিং আছে। তাও কেন জানি তার মনে হচ্ছে মিমির সঙ্গে কথা বললেই শান্তি লাগবে। সেদিন যে মেয়েটা অচেনা হিসেবে এত সুন্দর করে কথা বলল, ব্যথার মলমের মতো মনের যন্ত্রণা দূর করলো, তার সঙ্গে কথা বলে মন ভালো করার লোভ তো হবেই। এখানে কেউ লোভী বললেও আরশানের একটু গায়ে লাগবে না। কিন্তু কোথাও যেন একটু বাজছে, আচ্ছা মেয়েটা কি আবার ভুলক্রমেও কল করতে পারে না? এই যে এতদিন হয়ে গেল, এক্স টিচার হিসেবেও তো খবর নিতে পারে নাকি? ফোনের রিংটোন বেজে উঠতেই চমকে উঠল আরশান কাপা হাতের কল রিসিভ করতেই। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি? আমি সবসময় বিন্দাস থাকি। ফোন করায় ডিস্টার্ব হয়েছেন? অবশ্য ডিস্টার্ব হলেও কি, আমি কারো মুডের উপর ডিপেন্ড করে চলতে পারি না। কথা বলতে ইচ্ছে করেছে তাই কল করেছি। এটা তো ব্যাড ম্যানার্স মিস রুমাইসা। যাই হোক, আমি ডিস্টার্ব ফিল করছি না। আপনি বলুন কি খবর আপনার, হঠাৎ কি মনে করে ফোন করলেন? সত্যিটা বলি, শুনে হাসবেন না কিন্তু। জি বলুন, হাসবো না? আপনি হাসতে জানলে তো হাসবেন। একটা মানুষ এত কম কিভাবে হাসে আমি বুঝি না। যা কথা হচ্ছে, একটু আগে আমার হিচকি উঠেছিল, এখন বইলেন না কিছু চুরি করে খেতে গিয়ে উঠেছে। আমি আবার গুঁড়ো দুধ ছাড়া কিছুই চুরি করে খাই না। আজকে গুঁড়ো দুধ শেষ, তাই এটা হবার সম্ভাবনা নেই। এই অকারণ হিচকি উঠে মূলত কেউ আমাকে স্মরণ করলে। তো আমি আমার ল অনুযায়ী হিচকি উঠলেই পরিচিত সকলের নাম নেই। যে স্মরণ করছে তার নাম নিতেই হিচকি বন্ধ হয়ে যায়। এমন হয় নাকি? এটা কোনো লজিক হলো? আমি কিন্তু বহুবার প্রমাণ পেয়েছি। আজকে ভুল প্রমাণিত হয়েছে আপনার ল, আমি মোটেও আপনাকে স্মরণ করছিলাম না। সিরিয়াসলি? নাকি মিথ্যা বলছেন? ইগোতে লাগবে স্বীকার করলে। এখানে ইগোতে লাগার কে আছে মিস রুমাইসা? মানুষের তো কত কি ভাবনা থাকে। যেমন আমরা বাঙালিরা প্রাণ খুলে হাসতেও ভয় পাই পাছে লোকে যদি সস্তা টাইপ মানুষ ভাবে। সেখানে এমন স্বীকারোক্তি তো মহাপাপ পর্যায়ে চলে যাবে। আপনি কি সব সময় এমন বেশি কথা বলেন? জি, আমি সব সময় বেশি কথা বলি। মানুষের মধ্যে দুটো বৈশিষ্ট্যর একটি থাকে, কারো বেশি মুখ চলে আর কারো হাত চলে। আমার দুটোই বেশি চলে, আমি যেমন বেশি কথা বলি তেমনি বেশি টই টই করে জিনিসপত্র নষ্ট করি। আম্মু বলে আমার কোনো কিছুতেই কন্ট্রোল নেই। বাহ, ভালো তো। তাই এই পর্যন্ত কি কি ভেঙেছেন শুনি? বলবো না জনাব। এমনিতেই আপনি আমাকে পছন্দ করেন না, তার উপর লিস্ট শুনলে ফোন রিসিভ করতেও ভয় পাবেন। এর সঙ্গে ফোন রিসিভের সম্পর্ক কি? যদি ভেবে বসেন আমার কথায় আপনার ফোন গরম হয়ে ব্লাস্ট হবে। হি হি হি। আরশান এবার না হেসে পারল না, শব্দ করেই হাসতে লাগলো। এত হাসি সে আগে হেসেছে কিনা মনে পড়ে না। তার হাসির শব্দ শুনে আফরোজা আহমেদ ছেলের রুমের দরজায় এসে দাঁড়ালেন। আপনি অনেক মজার মানুষ মিস রুমাইসা। আপনার সঙ্গে কথা বললে কারোই মন খারাপ থাকবে না। হার্টের পেশেন্টের উচিত আপনার সঙ্গে থাকা। এতগুলো প্রশংসা একসঙ্গে করবেন না, এটা আমার হজম হয় না। আপনার মন খারাপ ছিল তাই না? আরশান কিছুক্ষণ থেমে বলল, কি করে বুঝলেন? প্রশংসা বাক্যে মানুষের মনের অবস্থাটা শোভা পায়। মন খারাপ ছিল বলেই এটা মেনশন করেছেন। আরশান মিমির কথায় অবাক না হয়ে পারল না। মেয়েটা সত্যিই ম্যাজিক জানে। আল্লাহ, আমার এখনো বিয়ে হয় নাই, এত তাড়াতাড়ি আমারে অপয়া বানায় না। আমারে কেউ বিয়ে করবে না। আল্লাহ কো আমার আঙুল দুইটা নাকি আবার কেটে ফেলে? ও আম্মু ও আব্বু আমার আঙুল খুলতেছে না তো?
আপুরে তোর বোন সারা জীবনের জন্য এভাবে আঙুল ধরে থাকবে। নেহি। আপু বিরক্ত স্বরে বলল, উফ মিমি, এত চিল্লাইস না তো। কিছু হবে না, সামান্য গ্লুতে আঙুল কাটা লাগে নাকি? তোর তো আজ বিয়ে হয়ে যাবে, নাচতে নাচতে চলে যাবি। তোর জন্য আমার সব শেষ। উহু হু। আব্বু বিচলিত কণ্ঠে বলল, আহা মামুনি, প্যানিকর হচ্ছ কেন? রিল্যাক্স। দেখি পানিতে হাত চুবিয়ে দেখো তো, নিশ্চয়ই আটা ছেড়ে দিবে। আব্বু চামড়া খুলে চলে আসে যদি। একমাত্র বোনের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে পারবো না। ধুরোর বোকা মেয়ে, কিচ্ছু হবে না। যা বলছি করো। তারপর ঠান্ডা পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখতেই আটা ছেড়ে দিল। আমি আঙুল নাচিয়ে বললাম, ওরে আল্লাহ বাঁচাইছে, আমার আঙুল ঠিকঠাক আছে। আপু ড্রামা কুইন একটা। তোর চিল্লাচিল্লিতে মাথা ধরে গেছে আমার। আর জীবনে ধরি সুপার গ্লু। এজন্য বলে ভালো করতে নেই। তোর জিনিস ঠিক করতেই তো। আমার জিনিস মানে কি ধ্বংস করলি আবার? আমি কাচুমাচু করে বললাম, ঠিক করে ফেলছি তো, ধ্বংস হয় নাই। কি ঠিক করলি দেখি? আমি তখন না চাইতেও আপুর ফেভারিট কলমদানিটা এগিয়ে দিলাম। এটা আপু কক্সবাজার থেকে এনেছিল। সবসময় এক্সট্রা কেয়ার করে রাখতো। কাল রাতে হলুদ ফাংশনের পর রুমে এসে উড়াধুরা সব ছুঁড়ে ফেলেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সব গোছাতে গিয়ে অসাবধানতাবশত কলমদানিটা নিচে পড়ে বড় ঝিনুক দুটো খুলে গেছিল। আপুটের পাওয়ার আগেই গ্লু দিয়ে ঠিক করতে গেছিলাম। তখনই গ্লু লেগে আমার আঙুল আটকে গেছে। কলমদানির বিশেষ ক্ষতি না হওয়ায় এ যাত্রায় বেঁচে গেছি। তবু আপু বারবার করে বলেছে, আমি যাওয়ার পর আমার জিনিস একটাও তুই ধরবি না। আমি পরে এসে সব তালাবন্ধ করব। হুট অন করুক গিয়ে তালাবন্ধ, হু ক্যারেস। সারাটা দিন কাটলো মহাব্যস্ততায়। এর ফাঁকে আমার ইনভাইট করা গেস্টদের ফোন করে মনে করিয়ে দিলাম কেউ যেন মিস না করে। সন্ধ্যায় সাজুগুজু করে নায়িকা সেজে বড় ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে সবাইকে রিসিভ করছি, তখন আমার ফ্রেন্ডরা এলো। ইলহাম, উমা এটাকে? বাপরে, আটা ময়দা সব খরচ করছস দেখি। হয় আজকে কতজন আইবো, একটু সুন্দর না দেখাইলে চলে? বড় বোনের বিয়েতেই তো ছোট বোনের লাইন হয়, জানোস না? ওই ব্যাপার। যা তোরা ভেতরে গিয়ে বসো। আবার আমার সুন্দরী কাজিনদের দিকে নজর দিস না। ইলহাম, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। আমরা কেন নজর দিব না? পছন্দ হলে প্রপোজও করমু। তোরে কেউ গোনায়ও ধরবে না। ভাইয়া বলল, তুই বরং ওদের নিয়ে যা, আমি এদিকটা সামলাচ্ছি। আমি বললাম, না ভাইয়া, আমার স্পেশাল গেস্ট আসবে, উনাদের রিসিভ করেই চলে যাব। নীলা, তোরা গিয়ে ভেতরে বসতে পারবি না। নীলা, আরে সমস্যা নাই, আমরাই তো। চল গিয়ে বসি। সবাই চলে যাওয়ার পর ফাহিম হঠাৎ ফিরে এসে বলল, মিমি, তোমাকে আজকে দারুণ লাগছে। এত সুন্দর করে না সাজলেও পারতে। আমি হেসে বললাম, মাশাআল্লাহ, বল শালা, নজর লাগবে। ও মাথা চুলকে মুচকি হেসে চলে গেল। ফয়েজ স্যার আর ম্যাডাম আসতেই উনাদেরকে নিয়ে ছোট ভাইয়ের দায়িত্বে দিয়ে আমি গেটে এসে অস্থিরভাবে অপেক্ষা করছি। কে জানে উনি আসবেন কিনা। ওদিকে বরপক্ষ চলে এসেছে। গেট ধরে অনেক হইচই হলো, বহু বাগবিতণ্ডার পর সাকিব ভাইয়াকে সাদরে বরণ করে স্টেজে বসিয়ে আমি ফের ছুট লাগালাম, কিন্তু না, তার কোনো খবর নেই। ফোন করে জিজ্ঞাসা করতেও কেমন জানি লাগছে, তিনি তো বলেছিলেন অবশ্যই আসবেন। তবে কি কোনো কাজে আটকে গেছেন? কেমন জানি মন খারাপ হয়ে গেল। আগে বললেই পারতো আসবে না, তবে তো আর এতক্ষণ অপেক্ষা করতাম না ধুরোর। পরদিন বেলা 11টার দিকে এসে আম্মু ডাকাডাকি শুরু করলো। আমি মরার মতো ঘুম ভেঙে বিরক্ত স্বরে বললাম, ঘুমাতে দাও আম্মু, আমি অনেক টায়ার্ড। তোর গেস্ট টিচার আর তার মা এসেছে মিমি, তাড়াতাড়ি উঠো। আমার চোখের রাজ্যের ঘুম মুহূর্তে উধাও হয়ে গেল। আমি লাফ দিয়ে উঠে বললাম, আরশান আহমেদ এসেছেন। হ্যাঁ। তুই ফ্রেশ হয়ে আয় তো, আমি একা আর দিক সামলাবো।
কাল এত সুন্দর করে সেজে গুজেছিলাম তখন আসেনি, এখন এই কামলার বেশে আছি আর এলো। ঘুমের কারণে চোখ মুখ ফুলে বিছড়ি চেহারাটাই দেখাতে হবে অন্য। চটজলদি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি দাদিজান সেখানে বসে কথা বলছেন। যাক, তাও ভালো, একা তো বসিয়ে রাখেনি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন এসে খুব ডিস্টার্ব করলাম না তো? আরে না না, কি যে বলেন। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আসলে আমি খুব দুঃখিত মিস রুমাইসা, গতকাল আসবো বলেও আসতে পারিনি। তাই মা বলছিলেন। ভালো করেছেন আপনারা এসেছেন। এখন লাঞ্চ না করে যেতে দিচ্ছি না। না মা, আজ না অন্য একদিন। এখন আমাদের হসপিটাল যেতে হবে, ভাবলাম এই পথেই তো যাচ্ছি, দেখা করে যাই বরং। হসপিটাল যাচ্ছেন মানে? কারো কিছু হয়েছে নাকি? আপনি সুস্থ আছেন? মা সুস্থ আছেন। গতকাল বিকেলে বাবা অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে হসপিটালাইজ করানো হয়েছে, সেজন্যই বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি। বলেন কি? এখন কেমন আছেন তিনি? বেশি সিরিয়াস কিছু হলো? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছেন, তেমন সিরিয়াস কিছু না। আম্মু নাস্তা নিয়ে এসে বললেন, আপনাদেরকে ঠিকঠাক আপ্যায়নও করতে পারছি না, কিছু মনে করবেন না। আন্টি কি যে বলেন আপা, আমরা এসে বরং আপনাদের বিপাকে ফেললাম। গতকাল তো আসতে পারিনি, তাই প্রেজেন্টটাও দেওয়া হলো না। এটা প্লিজ রাখেন, আর অনেক দোয়া রইল তাদের প্রতি। আম্মু, এসবের দরকার ছিল না, ওদের জন্য দোয়া করেছেন এতেই অনেক হবে। ফেক আইডি দিয়ে নিপুণের আইডি স্ক্রুল করছে আসান, এটা তার অপ্রিয় অভ্যাস। এতদিনের ভালোবাসা তো চাইলেই সহজে ভোলা যায় না। টাইমলাইন জুড়ে নতুন মানুষরার সাথে অসাধারণ কাপল ফটো ছড়াছড়ি। নিপুণ অনেক সুখে আছে হয়তো, গেল মাসে বিয়ে করে ফরেনে শিফট করেছে। এই বিলাসবহুল জীবনটাই চেয়েছিল বোধ হয়, যার সামনে 4 বছরের ভালোবাসা ফিকে পড়ে গেছে। সিগারেটের প্যাকেটটা হাতে নিতেই মিমির কথা মনে পড়ল তার। টাকা দিয়ে স্মোকিং না করে বরং ওই টাকাটা গরিব কাউকে দিয়ে দেবেন, এতে অন্তত একবেলা পেট পুড়ে খেতে পারবে। নিজের তো ক্ষতি করছেনই, সাথে পৃথিবীটাকেও দূষিত করছেন। আমি একজন স্মোক ছাড়লেই নিশ্চয়ই পৃথিবী দূষিত হওয়া থেকে বেঁচে যাবে না। আর আপনিই তো বলেছিলেন হাসি মুখে দুঃখ উড়াতে। এটা ছাড়া দুঃখ উড়ানো সম্ভব? আমি থেকেই শুরু হয় আমরা। একজন দুজনের সচেতনতায় দূষণ ঠেকবে না ঠিক, তবে নতুন করে তৈরি 0.00009% হলেও দূষণ কমবে, তাই না? আর কে বলেছে এটা ছাড়া দুঃখ উড়ানোর উপায় নেই? হাজার হাজার উপায় আছে। উপায় না জানলে আমাকে বলবেন, আমি বলে দিবনে। আপনি খুব সাংঘাতিক মানুষ, আপনার সঙ্গে কথা বলে পারবো না। আপনিও না কেমন রসকসহীন মানুষ। এটাকে কিন্তু চাইলে সুন্দরভাবে প্রকাশ করতে পারতেন, কিন্তু না, সেসব আপনার মাথাতেই নেই। আচ্ছা, 4 বছর রিলেশনে ছিলেন কিভাবে? প্রেমিকদের বৈশিষ্ট্য তো একটাও নেই দেখছি। হয়তো সেজন্যই ছেড়ে গেছে। আবার সেন্টি খাবেন না প্লিজ, আপনাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। এক্সামটা শেষ হতে দিন। আজকাল সবকিছুতেই মিমির কথা মনে পড়ে। মেয়েটা তার কঠিন অভ্যাসে পরিণত হচ্ছে। আরশানে মা আফরোজা বেডরুমে বসে তার স্বামী নিজাম আহমেদকে বললেন, অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি কথা? আরশানের বিয়ের ব্যাপারে। ও কি এখনই বিয়ে করতে রাজি আছে? তোমাকে বলেছে নাকি পছন্দের কেউ আছে? আরে না না, ও কিছু বলেনি এ ব্যাপারে। আমিই বলছি। এখনো ক্যারিয়ার গুছিয়ে আনো না, তুমি হঠাৎ বিয়ের কথা ভাবছো। ক্যারিয়ারের সাথে বিয়ের কি সম্পর্ক? বিয়ে হলে আল্লাহ এমনিতেই বরকত দিবেন। ছেলে মেয়ে বিয়ের বয়স হলে এসব দুনিয়াবি কারণ দেখিয়ে পেছানোর মানে হয় না। তাছাড়া আল্লাহর রহমতে আমাদের কন্ডিশন তো এত খারাপ না যে ছেলের বউকে খাওয়াতে পারবো না। আফরোজা তা বলিনি। কিন্তু? কোনো কিন্তু না, আমার মনে হয় এখন সিদ্ধান্ত নেওয়াটাই বেটার।
আচ্ছা দেখো কেউ তোমার ছেলেকে মেয়ে দিবে কিনা। এই কথা কেন বললে? কোন দিকে নেই আমার ছেলে? তুমি ইচ্ছে করে এসব বলো তাই না? হা হা হা। মজা করছিলাম, তা তোমার পছন্দসই কেউ আছে নাকি? হুম। আছে বলেই তো দেরি করতে চাইছি না। আকাশটা ঋতুর রানীর আগমনে যেন একটু বেশি আনন্দিত হয়। সাদা তুলোর মতন মেঘ বুকে নিয়ে ছড়ায় অপার সৌন্দর্য। শরৎ মানেই বোধ হয় নীল সাদার ছড়াছড়ি। নদীর কোল ঘেঁষে সাদা কাশবন আর আকাশে সাদা মেঘ। হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। ঢাকা থেকে খানিকটা দূরে আমাদের গন্তব্য। এই গন্তব্যে আমার একমাত্র সঙ্গী আরশান আহমেদ। অনেক ধরেই ভাবছিলাম সেই জায়গাটায় তাকে নিয়ে যাওয়ার কথা। যান্ত্রিক শহুরে জীবনে থেকে থেকে তার মন প্রাণ কেমন নিয়ে গেছে। আমার মন অবশ্য কখনোই নিয়ে যায় না। আমি সবসময় প্রাণবন্ত আর সজীব ঠিকই। তার উপর ছ্যাঁকা খেয়ে আধমরা হয়ে আছে। এমন মানুষকে আগের ফ্লোতে আনতে এইটুকু সাহায্য মিমি করতেই পারে। আপনার কি ভয় করছে মি? আমাকে বলছেন? হ্যাঁ, আর কাকে বলবো? আমার কেন ভয় করবে? এই যে আমার সঙ্গে যাচ্ছেন। এমনও তো হতে পারে আমি আপনাকে কিডন্যাপ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আপনি তো জায়গাটা চেনেন না, তার উপর আমার গাড়িতেই যাচ্ছেন। অনেক কিছুই তো ঘটতে পারে। আরশান হো করে হেসে বলল, মিস মিমি আপনি কি জানেন মাঝে মধ্যে আপনি উল্টো রোল প্লে করেন। এই প্রশ্নগুলো আমার করা উচিত ছিল। আপনি আমায় কিডন্যাপ করবেন না। করে বিশেষ লাভ হবে না। কেন কেন লাভ হবে না কেন? কি পণ চাইবেন? টাকা নাকি প্রপার্টিজ? এসব কিছুই তো চাই না আপনার। তাহলে লাভ কোথায়? ভেবে বলছেন? হুম, অবশ্যই। মেয়ে হয়ে এত কনফিডেন্ট। জানেন তো মেয়েদের কত রিস্ক। হুরুর আপনি ওরকম নাকি? এইটুকু ভরসাযোগ্য না হলে নিশ্চয়ই আপনাকে সঙ্গে নিয়ে আসতাম না। আপনি আমায় ভরসা করেন? হ্যাঁ, করব না কেন? এমনও তো হতে পারে আমি খুব খারাপ। যতটুকু চেনেন বা জানেন তার সবটা সঠিক নয়। আমি তার চোখে চোখ রেখে বললাম, যদি ধরেও নিয়ে আমার মানুষ চেনার ক্ষমতা নেই তবুও বলবো আপনার ক্ষেত্রে আমার ধারণা এক বিন্দুও ভুল হয়নি। ইনফ্যাক্ট আপনাকে আমি যতটুকু ভরসা করি তার চেয়েও অনেক গুণ বেশি আপনি ডিজার্ভ করেন। এত ভরসা করবেন না মিস মিমি। আমার ভয় হয় সেটা রক্ষা করতে পারবো কিনা। ভয় পেতে থাকুন। আমার কি? তারপর জানলা দিয়ে বাইরের দৃশ্যে মনোনিবেশ করলাম। ভীতু লোক একটা এমন কথার পিঠে কি বলতে হয় তাও জানেন না। শান্তির পরশ ইনস্টিটিউটের সামনে আমাদের গাড়ি থামলো। ড্রাইভার চাচার সাহায্যে গাড়ি থেকে চকলেট বক্স আর খেলনা নিয়ে ভেতরে ঢুকতেই এক ঝাঁক জান্নাতি পাখি আমায় ঘিরে ধরল। এবার অনেকদিন পর আসায় তাদের সকলের উচ্ছ্বাস অনেক বেশি। সবাইকে চকলেট আর খেলনা দিতে দিতে কুশল বিনিময় করে নিচ্ছি। পেছনে তাকিয়ে দেখি আরশান দূর থেকে বোকার মতো চেয়ে আছে। আমি তাকে ইশারা করলাম এদিকে আসতে। সে আসতেই তাকে বললাম, হাবলুর মতো দাঁড়িয়ে না থেকে হেল্প করুন না। সবাইকে সবকিছু দেওয়ার পর সিঁড়িতে বসতেই হুইলচেয়ারের আওয়াজ শুনে মুনা এসে বলল, আমার চকলেট কোথায়? আমার কথা কি ভুলে গেছে কেউ? আমি উঠে গিয়ে তার সামনে হাঁটুভাঁজ করে বসে বললাম, আপনার কথা ভুলে যাবে এমন গোস্তাখি করার সাহস আছে নাকি কারো রাজকুমারী সাহেবা? মুনা চেহারার গাম্ভীর্য ধরে রাখার বৃথা চেষ্টা করে বলল, এখন এসব বলে তো কাজ হবে না। নিজেকে নির্দোষ প্রমাণ করুন। আমি চকলেট আর তার প্রিয় ডেইজি ফুলের তোড়া দিয়ে বললাম, এই যে দেখুন আপনার প্রিয় ফুল আর চকলেট। মুনা তার বিশ্ববিখ্যাত হাসি দিয়ে গলা জড়িয়ে বলল, এতদিন আসনি কেন মিমিপু? কত মিস করেছি যেন। অনেক বিজি ছিলাম যে ময়না। আপুর বিয়ে, পরীক্ষার চাপ, সব মিলিয়ে পাহাড় সমান ভার। সেই ভারে আমি নুয়ে গেছিলাম। দেখো এখনো কেমন কুজোবুড়ির মতো হাঁটছি। অভিনয় করে দেখালাম। মুনাসহ সব বাচ্চারা হাসতে লাগলো। মুনা ইশারা দিয়ে কাছে ডেকে বলল, উনি কে? আমি ফিসফিস করে বললাম, ট্রয় রাজ্যের রাজকুমার। তোমার সঙ্গে দেখা করতে 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে। অভ্যর্থনা জানাবে না?
এই যে রাজকুমার সাহেব, এদিকে আসুন। আমাদের রাজকন্যা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আরশান এসে বসতেই মুনা বলল, আপনি দেখতে আসলেই রাজকুমারের মতো। এত সুন্দর ছেলে আমি আগে দেখিনি। আপনি বুঝি মিমিয়াপুর রাজকুমার? আরশান হাসি দিয়ে মুনার মাথায় হাত বুলিয়ে দিল, মুখে কিছুই বলতে পারল না। সবার সঙ্গে হইচই শেষে আরশানকে সেই এরিয়াটা ঘুরে দেখালাম। খুব সুন্দর সবুজ উদ্যানের পাশেই বিশাল বড় দিঘি। ঘাটে পা ভিজিয়ে বসে বললাম, জীবনটা কেমন? আরশান নিঃশব্দে অপর পাশে বসল। তাকে দেখে বোঝা যাচ্ছে সে ঘুরে আছে। তার অনুভূতি আমি ঠিক বুঝতে পারছি। দাদাজান যখন প্রথমবার আমাকে এখানে নিয়ে এসেছিল আমি অন্য ভুবনে হারিয়ে গিয়েছিলাম। তখন থেকে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। সুস্থতা অনেক বড় একটা নেয়ামত, তাই না? আমরা একটু কষ্ট পেলেই ভাবি সৃষ্টিকর্তা বুঝি কেবল আমাকেই কষ্ট দিচ্ছেন। সব পরীক্ষা আমাকেই দিতে হচ্ছে। 19 থেকে 20 হলেই ভেবে বসি জীবনটাই বৃথা। আমার কিছু নেই, আমার অনেক দুঃখ, আরো কত কি ভাবনা। ওদেরকে দেখুন, ওরা কেউ কিন্তু স্বাভাবিক না। ওরা তবুও জীবনটাকে সাজানোর স্বপ্ন দেখছে। হাসছে, গাইছে, খেলা করছে, দিন শেষে আল্লাহকে কৃতজ্ঞতায় স্মরণও করছে। সমাজ এদের দেখে এড়িয়ে যায়, বাবা মা নানা বিপাকে পড়ে। যদিও এখন অনেকটা বদলেছে, তাও তো বিড়ম্বনা তো আছেই। এরা যদি এত কিছুর পরও ভালোভাবে বাঁচতে পারে, আমরা কেন সব পেয়েও হাসি মুখে বাঁচতে পারবো না? জানেন, আমার যখনই ডিপ্রেশন হয় আমি এখানে চলে আসি। নতুনভাবে সব শুরু করার উদ্দীপনা পাই। আপনার ডিপ্রেশন হয় মিস মিমি? আমি হাসতে হাসতে বললাম, আমাদের জেনারেশনটাই এমন, কেউ ডিপ্রেশন ছাড়া নেই। পার্থক্য এই, কেউ গা ঝেড়ে এড়িয়ে যায় আর কেউ পুষে রেখে থেমে যায়। জয় জি জিউস। এত বড় একটা বক্স হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যে কতটা অস্বস্তিকর তা কি আমার ফ্রেন্ডরা জানে না। এই হলো বন্ধুত্ব। 2 দিন আগে থেকে বলে রেখেছি, এবার আমার দাদা দাদির 50তম বিবাহবার্ষিকী গ্র্যান্ড করে সেলিব্রেট করব। কাউকে না জানিয়ে এই আয়োজন করছি, তাই ওরা যেন হেল্প করে। কিন্তু বলে লাভ হলো কি, সেই তো আমাকেই একা একা সব করতে হচ্ছে। ডেকোরেশনের আইটেম কিনতে এসেছি, সেই কখন ভেবেছি এর মধ্যে কেউ না কেউ এসেই যাবে, কিন্তু কারো খবর নাই। ফোন নিয়ে কল করে সামনে এগোতেই একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে চেঁচিয়ে বললাম, আরে মিয়া, আন্ধা নাকি চোখে দেখবার পান না? সে চমকিত গলায় বলল, আরে ম্যাডাম আপনি। কি সৌভাগ্য আমার, আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না, ওই মেহবুব শালা। এত বড় বক্স হাতে নিয়ে অযথা কেন কষ্ট করছেন? 3 দিন আমি এগিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি আমার উপর রেগে আছেন? আসলে আমি ফোন স্ক্রল করে এগুচ্ছিলাম, তাই খেয়াল করিনি। আমি খুবই দুঃখিত। সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমি যাই, আমার অনেক কাজ আছে। একটু ওয়েট। আপনার নামটাই তো জানা হলো না। আর কন্ট্যাক্ট করার তো কোনো ওয়েই পাচ্ছি না। ফেসবুক আইডিটা অন্তত দিতে পারতেন। আমি রাগ কন্ট্রোল করে বললাম, আসলে ভাইয়া, লাস্ট মান্থে আমার বিয়ে হয়ে গেছে। এই যে জিনিসপত্র দেখছেন, এগুলো আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছি। আজ তার বার্থডে, তো না হয় সেই আসতো আমার সঙ্গে। তিনি আবার আমায় একা ছাড়তেই চান না। তো এখন আর নাম ঠিকানা বা অন্য কিছু জেনে কি করবেন বলুন? তার চেয়ে বরং অন্যদিকে মনোনিবেশ করুন। গুড লাক। আর হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। কেমন? তারপর আমি এক প্রকার পালিয়ে এলাম ওখান থেকে। যাক বাবা, এবার নিশ্চিত তার পিছু ছুটেছে। নীলা, শোন দোস্ত, কেকের দায়িত্ব তুই নিস না। এটা আমার উপর ছায়রা দে। তুই বরং ডেকোরেশনে মন দে। ছোটন, নানা, তোরে ডেকোরেশনেও আসতে হবে না, এটা আমি আর ইলহাম ম্যানেজ করতেছি। তুই বরং অন্য কিছুতে মন দে। আমি আগে লাল হয়ে বললাম, তোরা আমারে ভাবসটা কি আমি সব ধ্বংস করি? ওরা সবাই চিৎকার করে বলে উঠল, আমরা শুধু এটা ভাবি না, বরং বিশ্বাস করি। আমারে কেউ ভালোবাসে না।
দারিজানকে সাজাবো এমন প্ল্যান করে তার রুমে যাচ্ছি, তখন দেখি দারিজান মুখ চেপে কাঁদছেন। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরেই এভাবে মুখ লুকিয়ে কেঁদেছেন। আমি দরজা আটকে তার সামনে বসে বললাম, কি হয়েছে দারিজান, এভাবে কাঁদছো কেন? তিনি কোনো কথাই বলছেন না। বহুবার জিজ্ঞাসা করার পর কোনো উত্তর না পেয়ে আমি বললাম, তুমি যদি না বলো আমি চেঁচিয়ে সবাইকে বলে দেব। দারিজান কান্না আটকে বলল, বুবুন আমি এত বছর সংসার করছি ভুল ভাবনায় ডুইবা। আমি ভাবতাম তোর দাদা আমারে ভালোবাসে, কিন্তু আইজ বুঝলাম তাইনে আমারে না অন্য জনরে ভালোবাসতো। আরে ধুলোর এসব ভেবে কান্না করতেছ খালি খালি। দাদাজান তোমারই ভালোবাসে, আর কাউরে ভালোবাসার সময় কইহু। তুই দেখ এই মায়ের ছবি তাইনে এখনো যত্ন কইরা রাখছে। একবার ভাবছি বাক্সটা খুইলা দেখমুখ, কিন্তু মনে হইল যদি আরো গোপন তথ্য পাই এই ডরে আর ধরি নাই। বুবুন রে, নারীজাতির সবচেয়ে বড় সম্পদ হইছে স্বামী। এই স্বামীর ভালোবাসার ভাগ কাউরে দেওন যায় না, অথচ আমারটা তো অনেক আগেই ভাগ হয়ে আছিল। দাদিজান, মানুষের জীবনে অতীত থাকা কি খুব অন্যায়? ধরলাম তোমার কথাই সত্যি, দাদাজান অন্য একজনকে ভালোবাসতো কিংবা তাকে ভুলতে পারে নাই। কিন্তু তাই বলে তোমাকে কি এক বিন্দু অবহেলা করেছে, নাকি আজ পর্যন্ত তোমার মনে হয়েছে উনি তোমাকে কম ভালোবেসেছে? তাহলে আজ এত বছর পর কেন এসব হেঁটে কষ্ট পাচ্ছ? এক বুন্দা লেবুর রস পড়লে এক হাঁড়ি দুধ ফাইটা যায়। এখন তো লাগতাছে তাইনে আজীবন অভিনয় কইরা গেছে, অন্তর থেইকা ভালোবাসেন নাই। যদি বাসতো তাইলে এসব আগলাইয়া রাখতো তুই ক। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আসলেই তো। তবে কি দাদাজান দায়িত্বে পড়েই অভিনয় করে গেছেন? কিন্তু তিনি তো বলেছেন তিনি দাদিজানকেই ভালোবাসেন, যদিও অতীত ভুলতে পারেননি। আচ্ছা, তবে কি ছেলেরা কেবল দায়িত্বে বাধা পড়ে অভ্যাসেই এগিয়ে যায়, মন ঠিকই পড়ে থাকে আগের জনের কাছে? মিয়া আরশান ও বুঝি কখনোই পাস্ট ভুলে আমায় ভালোবাসবেন না। তার প্রতি যে আমার সাগরসম প্রেম জমে আছে তাতেও বুঝি মন ভরবে না। বসে আছি সবাই, দাদিজানের আজকেই সব জানতে হলো। এত এত প্ল্যানিং সব বুঝি ভেস্তে গেল। মন খারাপের পাশাপাশি বিরক্তও লাগছে খুব। মনে মনে একটা অপেক্ষা, দাদাজান নিশ্চয়ই দাদিজানের মান ভাঙিয়ে ছাদে নিয়ে আসবেন, তারপর আমরা সবাই হই হুল্লোড় করব। ফাহিম, মিমি মন খারাপ করো না, এটা তোমাকে একদম মানাচ্ছে না। ছোটন, ঠিক বলছোস ফাহিম। এই মিমি, চল তো আমরা গিয়ে ওনাদের টেনে নিয়ে আসি। এই বুড়ো বয়সে এসব নিয়ে বাড়াবাড়ির কে আছে? নীলাত, তোরা ছেলেরা ঠিক থাকলে এমন হতো না। তোদের মনে থাকে এক বাইরে আরে। ইলহাম, এসব ফাও কথা। এখন পুরুষ জাতিকে অসম্মান করে বিদ্বেষ ছড়াবি না নীলা। ভানু, নীলা, ভানু ডাকবি না। ভানু হবে তোর বউ, আমি না। ছোটন, উফ, তোরা ঝগড়া থামাবি। কোথায় সলিউশন বের করার চেষ্টা করবি, তা না খালি ঝগড়া। আমি উঠে বললাম, তোরা থাক, আমি আসছি। নীলা, তুই আবার কই যাস? আমি শেষ ট্রাই করে আসি। আসলে আসবে না, আসলে আমরা একাই পার্টি করব। তখনই দাদাজান দাদিজানকে নিয়ে ছাদে আসলেন। পেছনে আপু ভাইয়ারা সবাই এলো। দাদাজানের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই তিনি ইশারায় বললেন, সব ঠিক আছে। আমি দাদিজানকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে দাদিজান। তারপর কেক কেটে ফটো সেশন হলো, অনেক হইচই করে খাওয়া শেষে গানের আসর বসলো। শেষ ভালো, যার সব ভালো। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো মাস। পড়াশোনার পাট চুকিয়ে সবে বাবার অফিসে জয়েন করেছি। নীলা বিয়ে করে রাজশাহী চলে গেছে, ছোটন নিজের শহরে বিজনেস স্টার্ট করেছে, ইলহাম মালয়েশিয়ায়। ঢাকায় এখন বন্ধু বলতে কেবল ফাহিমি আছে। তার সাথে আমার সপ্তাহে একদিন হলেও দেখা হয়। বাকি সবাই যার যার জীবন নিয়ে মহাব্যস্ত। জীবনটা মাঝে মধ্যে অদ্ভুত মনে হয়। বন্ধুরা সব দূরে সরে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়। আগের হাসি আড্ডা গান মনে পড়লে এখনো আনমনেই হেসে ফেলি, কখনো বা চোখের কোণ ভিজে আসে। সময়ের রেশানলে পড়ে আমরা সবাই এগিয়ে যাই নতুন মানুষের ভিড়ে। আমি ভেবেছিলাম আরশান আমার মনের অনুভূতি একটু হলেও টের পাবে, কিংবা তার মনেও আমার জন্য কিছুটা হলেও ভালো লাগা থাকবে।
কিন্তু আমার ধারণা ভুল ছিল। সে যখন হাসি মুখে বলেছিল 1 সপ্তাহ পর সিঙ্গাপুর যাচ্ছে, আমি যেন আকাশ থেকে পড়লাম। এমন নয় যে আমি আগে থেকে জানতাম না সে যাবে, তবু আশা ছিল যাওয়ার আগে কিছু একটা বলে যাবে। আমার প্রত্যাশায় আমাকে বেশি কষ্ট দিচ্ছিল হয়তো। আমি তাকে আমার বেস্ট হাসি দিয়ে বিদায় জানিয়েছিলাম। সে জীবনে অনেক বড় হোক, অনেক অনেক সফল হোক, মন থেকে সেই কামনা করেই উল্টোপথে বাসায় ফিরেছিলাম। বাসায় ফিরে টেবিলের উপর চিপস দেখে অভ্যাসগত প্যাকেট খুলে খেতে খেতে রুমে গেছি, অমনি ভুবন ফাটানো চিৎকারে আমার কান ধরে গেল। ফুপ্পি, তুমি আবার আমার চিপস খেয়ে ফেলেছো। তোমার জন্য আমি চিপস রেখে শান্তি পাই না। আমার চিপস দাও। আমি ডোন্ট কেয়ার মুডে বললাম, এখানে কারো নাম লেখা আছে। আমি পেয়েছি, খাচ্ছি, তাতে কার কি হু। ওই দেখো বড় করে আর লেখা। আর দিয়ে হৃদিত্ব আছে তো নাম লেখা। এটা আমার চিপস, দাও আমারে। আর দিয়ে রুমায়সাও হয়। এই বাসায় আমিও আছি তো, এটা আমার। প্রীতি এবার কান্না করতে করতে আম্মুকে ধরে আনলো। দেখো না দাদু, ফুপ্পি আমার চিপস খেয়ে ফেলছে। এত বড় মেয়ে বাচ্চার চিপস খায়। মিমি, তুই কি বড় হবি না? ভাইজির চিপস কেউ খায়। কেন অযথা কাঁদাচ্ছিস বলতো? তুমি এই পিচ্ছি বুড়ির জন্য আমাকে বকছো। আমি বাচ্চা না তোমার? আমার জন্য চিপস থাকে না কেন আমিও এখন কান্না করব? আর শোনো, আমি যে এই কিটক্যাটটা এনেছি এটা কাউকে দিব না। যে একটু চিপস খেলে এত কান্না করে তাকে আর কিচ্ছু কিনে দিব না আমি। প্রীতি চোখ মুছে বলল, দাদু তুমি যাও তো। আমার ফুপ্পিকে বকো না। আমার ফুপ্পি তো চিপস খেয়েছে, তো কি হয়েছে? বাবাইকে বলে আরো টিপস আনাবো, তারপর দুজন মিলে খাবো। ফুপ্পি, আমি না তোমার ছোট্ট মা, আমাকে চকলেট দেবে না হু। এখন আসছে আমার ছোট্ট মা। ফুপ্পি। হা হা হা। নেমা, ধর তোর চকলেট, তাও গলারে শান্তি দে। কোন দিন যে আমার কানের পর্দা ফাটে আল্লাহ। ক্যাফেটেরিয়ায় বসে ফাহিমের অপেক্ষা করছি, গতকাল রাতে টেক্সট করলো আর্জেন্ট মিট করতে। অনেকবার জিজ্ঞাসা করার পরও বলেনি কিছু। সামনের টেবিলে বসা কাপলের ঢং দেখছি বসে বসে। ভালোই লাগছে, খারাপ না, মেয়েটা খুব মিষ্টি ধরনের বোঝাই যাচ্ছে। আমি বসে বসে তাদের সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছি। সরি সরি, লেট হয়ে গেল অনেক। বিরক্ত হওনি তো? আরে না, বিরক্ত হবার কিছু নেই, বেশ এনজয় করছিলাম। তাই নাকি? কি দেখছিলে ওই কাপলকে? ধু, তুমি পারো বটে। অন্যকে দেখে কি মজা পাও বলো তো? ভালোবাসার মানুষদের একসঙ্গে দেখতে ভালো লাগে, চাইলেও নজর সরাতে পারি না। তুমি একা আছো কেন? কাউকে সঙ্গী করে তুমিও তেমন হয়ে যাও। ভাবছি বৈরাগী হব। বেশাদিবাদ পুরো পৃথিবী ঘুরে বেড়াবো আর বিন্দাস লাইফ লিড করব। এসব একা করার কি দরকার? এমন কাউকে চুজ করো যে তোমার মতো ভবঘুরে হবে। দুজন মিলে সবটা ঘুরে দেখবে। আমি মুচকি হেসে বললাম, কেন ডেকেছিস বললি না তো? ফাহিম চোখ নামিয়ে কি সব ভাবলো। তারপর দম ছেড়ে বলল, মিমি আমরা খুব ভালো বন্ধুরাই। সন্দেহ আছে? প্রশ্ন না, সহজ উত্তর দিও। ওকে। তোমার কি মনে হয় আমাদের মাঝে সন্ধতা কেমন? মানে আমরা কি চাইলেই বেটার এক্সাম্পল হতে পারি? এসব প্রশ্ন করছিস কেন? মনে হচ্ছে প্রপোজ করবি? হে হে। করলে কি খুব বড় অপরাধ হবে? আমি ওর দিকে তাকিয়ে ভাব বোঝার চেষ্টা করলাম। ফাহিম মোটেও ফান করার মতো ছেলে না, খুব রিজার্ভ আর হেল্পফুল ছেলে। সবসময় আমার আশেপাশে ছায়ার মতো ছিল। ও যদি আজ সত্যি সত্যি প্রপোজ করে, বসে না করার কি কোনো পথ থাকবে? ফাহিম বোধহয় আমার মনের ভাব বুঝতে পারল, শান্তস্বরে বলল, মিমি অস্থির হয় না। তোমার আনসার যাই আসুক, আমাদের বন্ধুত্বে বিন্দুমাত্র প্রভাব পড়বে না, আই প্রমিস। তবে আমার মনে হলো বলে ফেলাটা আবশ্যক, রেজাল্ট যাই আসুক। না বলতে পারার গ্লানির চেয়ে এটাই ভালো হবে। মিমি, আমি তোমাকে ভার্সিটির সেই ফার্স্ট দিন থেকে পছন্দ করি।
তোমার দুষ্টুমি, হোঁচট খেয়ে পড়ে গিয়েও হাসতে হাসতে খুন হওয়া, মানুষের বিপদে এগিয়ে যাওয়া কিংবা জীবনের সকল সমস্যাকে তুড়ি মেরে এড়িয়ে যাওয়া সবকিছু আমার পছন্দ। তুমি যখন হাসো আমার মনে হয় না এই পৃথিবীতে কান্না বলে কিছু আছে। দেখা হলেই যেভাবে পিঠ চাপড়ে বলো, কিরে শালা আছিস কেমন, এটাতেও আমি মুগ্ধতা খুঁজে পাই। আমি প্রথমে ভেবেছি সবসময় আশেপাশে থাকি বলে মায়া পড়েছি বোধ হয়। কিন্তু দিন যত গেছে মায়া কাটেনি, বরং পরিপূর্ণ ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। এখনো তোমার সব সেই প্রথম দিনের মতোই আমার ভালো লাগে, তোমার দোষগুণ সব নিয়েই তোমাকে ভালো লাগে। তোমার হাসি যেমন ভালো লাগে তেমনি তোমার রাগে ভ্রু কুঁচকে তাকানোটাও ভালো লাগে। তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমে না, বরং নতুন করে দ্বিগুণ হারে বাড়ে। আমি বহুবার চেষ্টা করেছি এসব অনুভূতি ঝেড়ে ফেলতে, কিন্তু তুমি মানুষরাই এমন জায়গায় একবার ভালোবাসা শুরু করলে সেটা কখনোই থামানো যাবে না। মিমি, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা প্রকাশ করার সাধ্য নেই আমার। বলা শেষ করেই উত্তরের অপেক্ষা না করেই ফাহিম দৌড়ে চলে গেল। আমি হতভম্ব হয়ে ফাহিমের সব কথা শুনলাম। কি বলল ফাহিম এগুলো? এত অনুভূতি জমিয়ে রেখেছিল আমার জন্য, কই আমি তো কখনোই বুঝতে পারিনি। এমন করে এতটা বছর যে মানুষরা ভালোবেসেছে তাকে ফিরিয়ে দেওয়াটা অন্যায় হবে না। আমি আরশানকে ভালোবাসি। এই অদ্ভুত সত্যিটা টের পেয়েছি বহু আগেই। আমি সর্বদা ছুটে চলা মেয়ে, সেই প্রথম তার সঙ্গে ধাক্কা খেয়ে থমকে গেছিলাম। আমার জীবনে এমন অনুভূতি আর কখনো হয়েছিল কিনা আমার মনে পড়ে না। একটা মানুষের বকাবকিতেও কেউ প্রেমে পড়তে পারে, তা কি বিশ্বাসযোগ্য? মনের অনিয়ন্ত্রিত আবেগকে রাগে রূপান্তরিত করতে চেয়েছি। শায়েস্তা করার উদ্দেশ্যে তথ্য জোগাড় করা, কল করে হুমকি ধামকি দিবে এমন প্ল্যান করেও তাকে কত কি বুঝিয়ে গেছি, সান্ত্বনা দিয়েছি পরম আপনজনের মতো। তারপর নিজের বোকামিতে কপাল চাপড়েছি। ক্লাসের মেয়েরা যখন ডেবডা করে চেয়ে থাকতো, ইচ্ছে করতো সবকটার চোখ খুলে মার্বেল খেলি। যার সামনে দাঁড়ালেই হাঁটু কাঁপতো বলে স্কার্ট পরা শুরু করেছিলাম। ফোনের অপর পাশে বসে কথার ফাঁকে ইচ্ছে করে থেমে তার নিঃশ্বাস শোনার জন্য মরিয়া হয়ে থাকতাম। তাকে একটুখানি হাসাতে কত কি করেছি। তার হাসিতে যে আমার চোখ প্রশান্ত হতো, মনের মাঝে চলতো অকৃত্রিম তাণ্ডব। কত রাত যে এই ভেবেই কেঁদেছি মানুষটা তার প্রাক্তনকে ভালোবাসে, তাকে ভুলতে পারছে না একটু। অথচ সে কখনোই জানতে পারেনি সেসব। সে জানতো মিমি কখনোই কাঁদে না। মিমির মনে কোনো কষ্ট নেই। আরশানকে সে ভালোবাসে এটা ভাবতেই যে তার চোখ ভরে আসতো, সেটা কি আরশান জানবে? কত মানুষই তো ভালোবাসে। ভালোবাসলেই কি কেউ কাঁদে? বিরহ ছাড়া এখানে কান্না আসবে কেন? এখানে তো সুখের অনুভূতি হবার কথা ছিল, তবে আমার কেন এত কান্না পেত? তবে কি আমি ভালোবাসতে পারি না? এই যে মানুষটা নেই, তারপরও তো আমি রোজ তাকে মিস করি। তার কথা ভেবে ঘুমোতে যাই। আমার সকাল হয় তার ছবি দেখে। এই 3 বছরে সে তো একবারও আমার খবর নেয়নি। ভুলক্রমেও টেক্সট করে জিজ্ঞাসা করেনি কেমন আছি। সেই মানুষটার অপেক্ষা করা বোকামি ছাড়া আর কি হবে? তবুও আমি অজানা অপেক্ষায় আছি। সে ফিরবে, আমার নয়নাভিরাম হয়েই চোখ জুড়াবে। হয়তো এসে বলবে, মিস মিমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, জানেন কত খুঁজেছি। আমি তো ভেবেছি দেশে ফিরে দেখবো আপনি বাচ্চা কোলে দাঁড়িয়ে আছেন। যাক বাবা, আমার সেই দুর্দিন এলো না। ঈশ্বে কি পারে না আমার এই মিষ্টি কল্পনাগুলো সত্যি করে দিতে। মা, এখন তোমার ছেলে প্রস্তুত। এবার তুমি তোমার মনের ইচ্ছে পূরণ করো। আফরোজা আহমেদ ছেলের দিকে চেয়ে মুচকি হাসি দিলেন। একটা কথা জিজ্ঞাসা করি দাদিজান। কর। ধরো তুমি একজনকে অনেকদিন ধরে ভালোবাসো, আবার তোমারে অন্য একজন অনেকদিন ধরে ভালোবাসে। তোমারে যদি বলি এদের মধ্যে একজনকে বাছাই করো, তুমি কারে করবা? দাদিজান কিছুক্ষণ ভেবে বলল, যে আমারে ভালোবাসে তারে যদি বাছাই করি তাইলে হয়তো আমি অনেক সুখ পামু, সে আমারে অনেক যত্নে আগলাইয়া রাখবো ভালোবাসা দিয়া। কিন্তু বুবুন মন যে বড় হারামি। এরে যতই পোষ মানানোর চেষ্টা করো, যারে একবার চাইবো তারে ছাড়া কারো পোষ মানত না। আমি যারে বহু বছর ধইরা ভালোবাসতাছি, যে যদি আমারে কাইকটাও ফালায় তাও তার জন্যই আমার মন কানবো।
মায়া মানুষের একটা দোষ আছে, এরা সবকিছু আবেগ দিয়া ভাবে। যার মন থেকে খাঁটি ভালোবাসে সে ছাড়া অন্য কারো আদর সোহাগ সহ্য করতে পারে না, সবকিছু বিষের মতো লাগে। বুঝতে পারতাছস কিতা কইতাছি? বুঝলাম। কিন্তু যদি ওই মানুষটা ভালো না বাসে, তোমার ভালোবাসা একতরফা হয় তখন? একতরফা আর দুই তরফা কি? মাইনসে মরণের শেষ দিন পর্যন্ত আশা রাখে, এইটা তো একতরফা ভালোবাসা। এর বেলায় না কইলেও বিয়া হইবার আগ পর্যন্ত আশা রাখবই, তারপর নসিবে নাই ভাইব্বা মায়না লইব। অনেকে তো এরপরও আশা রাখে। দাদি যেন একটা কথা জিজ্ঞাসা করলে খুব রাগ করবা। জানি কি জিগাইবি? আমি কইতাছি শোন, তোর দাদা জানে ওই রেনুমালার ছবি আর চিঠি যত্ন কইরা রাখতো। হের জীবনের প্রথম ভালোবাসা ভুলতে পারে নাই কইছে আমারে। আমারে কইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আজীবন মনে রাখছে, সবচেয়ে পেয়ারা বিবি তাইনের। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কইছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সবচেয়ে ভালোবাসেন। আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়া কইতো সব বিবিরে একরকম ভালোবাসতে হয়, তবুও মন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেই বেশি পছন্দ করে। এখানে যদিও অনেক ফারাক আছে, কোথায় বিবি আর কোথায় প্রেমিকা আল্লাহ মাফ করেন, এইটা খালি উদাহরণ দিছে মনের নিয়ম বুঝাইবার জন্য। এই মন যে একবারই একজনেই ভালোবাসবো তা না, নতুন জন অনেক গভীর ভালোবাসা হইতে পারে। রেনুমালারে ভালোবাসতো হের মানে এই না আমারে ভালোবাসে না। সেটি হইছে অতীত, আমি বর্তমান। মানুষ বর্তমানেই সুখী কি কষ্ট। দাদাজান জানতো তুমি উনারে অনেক ভালোবাসো, এই ভালোবাসা দিয়েই উনারে বশ করছিলা। হে, ভালোবাসার মেলা শক্তিরে বুগুন। এই পৃথিবীতে এটাই একমাত্র অস্ত্র যা দিয়া খুন খারাপি ছাড়াই মানুষের ঘায়েল করা যায়। এবার হাসা কইরা কত কারে ভালোবাসোস? মিছা কবি না কইলাম, আমি ঠিক জানি তোর মনে কেউ আছে। দাদিজান তোমাকে মিথ্যা বলবো না, কিন্তু সে তো আমারে ভালোবাসে না। তার আশা রাখা কি ঠিক? তুই কইছস কিছু তারে? হে জানে তুই যে ভালোবাসোস। উহু, তো কেমনে বুঝলি ভালোবাসে না? অন্য কারো কথা কইছে। ছিল একজন, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমারে তো কিছু বলে নাই। জিজ্ঞাসা কর, মনের কথা কয়ে দেখ। মিটমাট কর, হয় ইস্পার না হয় উস্পার। এখনের যুগের মায়া হইয়া মনের কথা কইতে ডরাস। আমি বলতাম যে মেয়েরা বলে নাকি পড়ে যদি নির্লজ্জ ভাবে, ভাবলে ভাবুক, উল্টাটাও তো হইতে পারে। তোরা সবকিছুতে সমান অধিকার কস, এই বেলায় পিছাবি কেন? মনের কথা সবসময় পোলারাই আগে কইব কেন? হু, তুমি বেশি মডার্ন হয়ে গেছো। না গো বুবু, মডার্ন হই নাই, তোর দাদা মরবার পর বুঝছি জীবনটা খুব ছোট। ভালোবাসার মানুষদের লগে যতদিন বাঁচি মনের কথা বেশি কইরা কম দরকার, বেশি কইরা ভালোবাসনের দরকার। দুনিয়ার কঠিন পরীক্ষার দিনে যদি ভালামতো সঙ্গ না দেই, জান্নাতে সুখে সাথী কেমনে হম? তখন তো এমনিতেই কোনো দুঃখই থাকতো না। তোর দাদাজানের শরমে কোনোদিন কইতে পারি নাই তাইনেরে কত ভালোবাসি। এখন আফসোস হয়, লাগে আহাইরে একটু যদি কইতাম হয়তো খুব খুশি হইতো। দাদিজান তুমি দাদাজানের সত্যিকার অর্থেই জান্নাতের সাথী। দাদাজান তোমার মনের খবর ঠিকই জানতো, সেটা নিয়ে মন খারাপ করিও না। দাদিজান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মন যা কয় তাই হুনিস। তয় ফলাফল যাই আসুক মন শক্ত রাখবি। মনে রাখিস আল্লাহ যা করে ভালার জন্যই করে। ফাহিমকে ব্যাপারটা খুলে বলাটাই বেটার মনে হলো। ও আমার কথা নিশ্চয়ই বুঝবে, সেই প্রত্যাশায় আমি ওকে সবটা খুলে বললাম। আমি ঠিক করেছি আরশানকে মনের কথা বলবো, এতে যা হবার হবে। উনি যদি রাজি না হয় তবে আমি আর কাউকেই বিয়ে করব না। অন্য কারো স্পর্শ কল্পনা করারই শক্তি নেই সেখানে, অন্য কারো ঘরনে হওয়া তো বহুদূর। যদিও আপু শুনলে খুব রাগারাগি করবেন, হয়তো একসময় পরিবারের সবাই খুব জোর করবেন, তাই এর আগেই আমি চম্পট হব। অন্য কারো কথা আপাতত আমি ভাবতেই পারছি না। ফাহিম সবটা শুনে বলল, সন্ন্যাসী হবার পণ ছাড়ো।
কথা দিচ্ছি যতদিন না তুমি চাইবে আমি কিছু বলবো না, অপেক্ষা করব। মিয়া আরশান যদি রিজেক্ট করে অপেক্ষা করার অধিকারটা অন্তত দিও। আর যদি উনি রাজি হয়ে যান, আই প্রমিস বন্ধুত্ব ছাড়া অন্য কোনো ফিলিংস এর কথা প্রকাশ করব না, আমার জন্য তুমি অন্তত বিপাকে পড়বে না এই ভরসা রেখো। তবে আমি চাই তোমার মন না ভাঙুক, সে যেন এই অমূল্য রত্নটা হারিয়ে না বসে। আমি হাসি মুখে বললাম, তোর মতো মানুষ হয় না। যদিও অপেক্ষা করে লাভ হবে না, তবুও তোর জন্য এইটুকু ছাড় দিব। তবে এর মধ্যে তোর যদি অন্য কাউকে পছন্দ হয় আমার কথা ভেবে আটকে যাস না যেন। হা হা হা। সে তুমি ভেবো না। রোজ আরশানের বাড়ির সামনে দাঁড়িয়ে তার অন্ধকার বেলকনিতে এক নজর দিয়ে বাসায় ফেরা আমার অভ্যাস। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আজ তার বেলকনিতে লাইট ঝালানো দেখেই আমার হার্টবিট বেড়ে গেল। আরশান ব্যাক করেছে ভাবতেই আমার হাঁটু কাঁপতে লাগলো। আমি কি করব? একবার গিয়ে দেখে আসব, নাকি ফোন করব? সে তো আমায় নক করেনি, দেশে ফিরেছে তাও তো বলল না। আমি কি সেদে গিয়ে দেখে আসব? যদি জিজ্ঞাসা করে হঠাৎ কেন এসেছি? না না, সেটা জিজ্ঞাসা করবে না। আন্টির সাথে তো প্রায় দেখা করি। আজও না হয় গেলামে, আর বিশেষ কি। গেল সপ্তাহে আন্টির সাথে দেখা করলাম, কই তিনি তো এ বিষয়ে কিছু বলেননি। এমন হাজারো প্রশ্নে জর্জরিত হওয়া আমিরা না পারছিলাম গাড়িতে বসে বাসায় ফিরতে, না পারছিলাম দু কদম হেঁটে গিয়ে আমার নয়নাভিরামকে এক পলক দেখতে। সে কি আগের মতোই আছে নাকি আরো সুন্দর হয়ে গেছে? দেখলে নিশ্চয়ই আগের মতোই চোখ জ্বালা করবে। আচ্ছা, সে কি আমায় দেখে অবাক হবে? এই যে আমি এখনো আগের মতোই আছি, এক বিন্দুও বদলাইনি, সে কি এতে খুশি হবে নাকি বলবে আপনি এখনো ম্যাচিওর হলেন না মিস মিমি? আঙ্কেল গেট থেকে বের হয়ে আমাকে দেখে বললেন, আরে মিমি যে, কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় আসছিলেন নাকি? যাও যাও ভেতরে যাও, গতকাল রাতের ফ্লাইটে আরশান এসেছে। গিয়ে দেখা করো, তোমাকে দেখলে খুশি হবে। ও তিনি এসেছেন? তা আপনি কোথায় যাচ্ছেন? আমি হাঁটতে বেরিয়েছি। দিনে তো বের হতে পারি না, রাতে একটু চোখ কোণ না দিলে শান্তি লাগে না। তুমি চলো তো মা, ভেতরে গিয়ে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই ফেরত আসবো। আমি বোকার মতো আঙ্কেলের সাথে ভেতরে গেলাম। ইস, একটু আয়নাও দেখতে পারলাম না, চেহারাটা ঠিকঠাক আছে তো? আমাকে দেখেই আফরোজা আন্টি জড়িয়ে ধরে বললেন, ভালো দিনে এসেছিস মিমি। খোকা দেখ কে এসেছে। আমি তাড়াতাড়ি সোফায় বসে ওনা দিয়ে পা রাখলাম। এই হতচ্ছাড়া পা দুটো আমারে শান্তি দিল না। তারপর সে এলো। 3 বছর 2 মাস 5 দিন 20 ঘন্টা 15 মিনিট 11 সেকেন্ড পর তার চেহারা আমি দেখলাম। সেই গভীর কালো চোখ, ঝলমলে চুল, ঠোঁটে চিরচেনা হাসি। ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরে ঘরোয়া বেশে থাকা আমার নয়নাভিরাম, আমার চক্ষু শীতলকারী। আমার আরশান, হ্যাঁ আমার আরশান। চাপদারিটা রেখে না জানি কত বিদেশিনীকে ঘায়েল করেছে। ইস, এত সুন্দর হবার দরকার ছিল তার। এত ভিড় টপকে তার মন অভি যাওয়ার সাধ্যে আছে আমার। হা। হে মিস রুমাইসা, কেমন আছেন? কতদিন পর দেখা। চোখে কিছু পড়েছে এমন ভাব করে চোখে টিস্যু চেপে বললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। চোখে কি হয়েছে আপনার? কাজল লেপটে ফেললেন দেখি। তেমন কিছু নাকি যেন পড়ল বোধ হয়। ওহ। তারপর বলুন কি অবস্থা? বাসার সবাই ভালো আছে? ঘুম ভালো? আপনি এমন চুপচাপ যে? না মানে অফিস থেকে ফিরেছি তো খুব টায়ার্ড। আচ্ছা, আমি এখন যাই, পরে দেখা হবে। আমি আন্টিকে না বলেই ওখান থেকে বেরিয়ে এলাম। ওখানে আর এক মুহূর্ত থাকলে হিচকি তুলে কেঁদে ভাসিয়ে দিতাম নিশ্চিত। কত অভিমান অভিযোগ আছে তার নামে সে কি জানে। তার সামনে বসতেই চোখ ফেটে কান্না আসছিল। উফ চিমিমি, এত চিচকাদুনে তুই সামনিও। আফরোজা নাস্তার টে এনে বললেন, কি রে মিমি গেল কই? আরশানের ধ্যান ভাঙতেই বলল, মা তুমি ঠিক বলেছিলে, মিস রুমাইসা খুব অভিমানী। আমি তো বুঝতেই পারিনি তাকে।
চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে, অথচ অকপট মিথ্যে অজুহাত দিয়ে এড়িয়ে গেল। আমি এই মেয়ের অভিমান ভাঙাবো কি করে মা? তুই এসে গেছিস না, দেখবি সব অভিমান গলে যাবে। এবার আর দেরি না করে মেয়েটাকে আমার ঘরের বউ করে আনো দেখি। আর কত বছর অপেক্ষা করব আমি? আরশান মনে মনে বলল, মিস রুমাইসা অনেক কষ্ট পেয়েছেন তাই না? আমি যোগাযোগ রাখিনি বলে অভিমান গলা অবধি জমে আছে। আমি কিন্তু ঠিকই আপনার খবর রেখেছি, আপনার স্মৃতিচারণ করে আর সব খানিক ছবি দেখে এতটা দিন কত কষ্টে কাটিয়েছি জানেন। সেখানে সবাই জানে আরশানের একটা মিষ্টি রাজকন্যা আছে, যে তার চোখে জাদুর কাঠি ছুঁয়ে দিয়েছে। সেই চোখ অন্য কারো দিকে মুগ্ধ হয়ে তাকাতে পারে না। সেই চোখ জোড়া কেবল রুমাইশাকেই দেখতে চায়। মনের মাঝে কেবল তারই ছবি আঁকা, কানে কেবল তার হাসি আর কথার ঝনঝনানির শব্দ। এই পৃথিবীতে আর কারো সাধ্য আছে এই মনে আসীন হবার? নীলা দোস্ত, আমি না অনেক বড় একটা ভেজালে পড়েছি। উদ্ধার কর। কি হয়েছে? প্রমিজ কর হাসবি না, আর মজা নিবি না। প্রমিজ। বল এবার কি হয়েছে? ময়না বল তো ছেলেদের কিভাবে প্রপোজ করে। আই মিন কি কি বলতে হয়, বা ইউনিক কোনো আইডিয়া দে, কেমনে করলে রিজেক্ট করতে পারবে না। নীলা ভূত দেখার মতো চমকে ফোনের স্ক্রিনে চেয়ে রইল, যেন আমি অবাস্তব কিছু বলে ফেলেছি। কিরে এভাবে হা করে তাকিয়ে থাকবি? বল না কিছু। এই মিমি তোর কি হয়েছে বল তো? কারে প্রপোজ করবি? তুই ঠিক আছিস তো? কেন? আমি প্রপোজ করতে পারি না। পারিস তবে। ঢং না করে বুদ্ধি দে। আচ্ছা শোন, শাড়ি পরে সাজুগুজু করে আয়নার সামনে বসে নানা অ্যাঙ্গেল থেকে নিজেকে পরখ করে দেখছি কোনো খুঁত আছে কিনা। চাটা বাজতে এখনো 20 মিনিট বাকি। আরশান সাহেবকে টেক্সট করে বলে দিয়েছি মিট করতে। দরজা খুলে বের হব তখনই দেখি দরজায় আঙ্কেল আন্টি আর আরশান দাঁড়িয়ে আছে। মিট করতে বলায় সে সবাইকে নিয়ে বাসায় চলে আসলো। আয় হায়, আমি তো ভেনু টেক্সট করেছিলাম ধুলোর। এখন কি এখানেই দাঁড় করিয়ে রাখবেন মিস রুমাইসা? আল্লাহ, না না না। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আসুন আসুন ভেতরে আসুন। আঙ্কেল কোথাও বের হচ্ছিলে নাকি? এসে বাধা দিয়ে ফেললাম। আমি না মানে হ্যাঁ ওই আচ্ছা আপনারা বসুন, আমি সবাইকে ডাকছি। আন্টি এত অস্থির হচ্ছিস কেন? শান্ত হয়ে বসো এখানে। ওগো দেখো আজকে মিনি কি সুন্দর লাগছে। শাড়িতে বেশ মানিয়েছে তাই না? মাশাআল্লাহ। আমি তো লজ্জায় কুকড়ে যাচ্ছি, আজকেই এসব হতে হলো। বজ্জাত আরশান এক্সপায়ার্ড সস পচায় ডিম একটা, ইচ্ছে করতেছে তারে ময়দা থেরাপি দিতে, আমারে বলতে পারলো না একবার হু। আম্মু আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণে এসেছেন, আমি তো সেই কখন থেকে আপনাদের অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে আম্মুকে বললাম, তুমি জানতে নাকি আন্টিরা আসবেন? কই আমাকে বলনি তো। আম্মু তুই এই দুনিয়াতে থাকলে তো বললাম। সেই কখন থেকে তো আয়নার সামনেই বসেছিলি। জানেন না আপা শাড়ি একটা বাছাই করতে কয়টার যে ভাঁজ খুলেছে, পড়তে গেল আরো 2 ঘন্টা সাজের কথা। শেষ করবার আগেই আম্মুর হাত ধরে বললাম, আম্মাজান গো মুখে একটু তো লাগাম দাও। এইসব বলে দিতে হচ্ছে তোমার? আমি আর চোখে আরশানের দিকে চেয়ে দেখি তিনি অন্যদিকে ফিরে হাসছেন। ইয়া আল্লাহ। আপু আর দুলাভাইকে হঠাৎ দেখে আরেক দফা অবাক হলাম। আপু এসে আমার কানে কানে বলল, বাবা নিজে নিজেই সেজেগুজে রেডি হয়ে আছিস? আমি তো ভাবলাম আজকে অন্তত আমার জন্য অপেক্ষা করবি। আমি চোখ বড় বড় করে বললাম, আজকের দিনে মানে? কি হয়েছে আজকে? হু নাকা। একটু পরেই বুঝতে পারবি কে আজকে। আমি কিচেনে গিয়ে ভাবিকে বললাম, এই ভাবি ওনারা আজ কেন এসেছেন জানো? আপুও চলে আসলো, দেখি রহস্য কি। ভাবি মহাব্যস্ত ভঙ্গিতে বলল, অনেকদিন ননদিনীরে সহ্য করেছি, এবার তাকে বিদেয় করার পায়তারা করছি। আমি খুশিতে চেঁচিয়ে বললাম, আরশানের সঙ্গে আমার। সত্যি? পাজি মেয়ে একটু লজ্জাও নেই কিভাবে নাম ধরে বলতেছে।
আমার তো লুঙ্গি ডান্স দিতে মন চাইতেছে, ওপস না পরে সবাই আমারে পরিবানু কইব। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি আজকের দিনটার কথা। মাঝে মধ্যে ভাগ্য আমাদের বাকরুদ্ধ করে দেয় বটে। কোথায় আমি তাকে প্রপোজ করে চমকে দিতে চেয়েছিলাম, সে নিজেই আমায় চমকে দিল। একদিকে যেমন আনন্দ হচ্ছিল তেমনি চোখ জ্বালা করছিল খুশিতে। পছন্দের মানুষকে পারিবারিকভাবে পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। এই অনুভূতিটা কেমন তা বলে বোঝানোর ক্ষমতা নেই আমার। আমার এই মিষ্টি প্রেমের গল্পটা তবে একতরফা না। হ্যালো মিস রুমাইসা। বলুন। আজ কি পুরো রাত ছাদে কাটিয়ে দেওয়ার প্ল্যানিং এ আছেন? আপনি জানলেন কি করে আমি ছাদে আছি? গুপ্তচর বলেছে, দেখুন অযথা এই শীতে ছাদে বসে থেকে অসুস্থ হলে কিন্তু খবর আছে। আমি কিন্তু কোনোভাবেই বিয়ের ডেট পেছাবো না। ডং। এতদিন তো দিব্যি একা ছিলেন, এখন অপেক্ষা করতে ভয় কেন? অপেক্ষার কোটা পূর্ণ হয়ে গেছে, এখন আর করতে পারবো না। আচ্ছা শুনুন তো, আপনি মিট করতে বলেছিলেন কেন তা তো বললেন না। কেন এমনিতে মিট করা যায় না? তা যায়, তবে এমন শাড়ি পরে সাজগোজ করে তো কখনো মিট করেননি। কোনো বিশেষ কথা বলার ছিল নাকি? আরে না না না, বিশেষ কি কথা থাকবে? আমি তো ভাবলাম কেউ বুঝিয়ে আজ কাউকে মনের কথা বলতে যাচ্ছিল। কি যে বলেন! মিমি যা বলার থাকে স্ট্রেট কাট বলে। কথা পেটে রাখার ক্ষমতা তার খুব কম। ওরকম কিছু হলে ঠিকই বলে দিতাম। তাই বুঝি মিস রুমাইসা? এটা যদি সত্যি হতো তবে এতদিন কি করে হজম করলেন? আমি তো সব সময় ভেবেছিলাম আপনি মন খোলা মানুষ, অথচ মনের আসল কথাটা বলতে পারলেন না। আপনি তো বলার সুযোগই দিলেন না জনাব। যতবার বলার জন্য গেছি ততবার পথ বন্ধ করেছেন। এই যে আজ সব ঠিকঠাক করলাম তখনও তো বলতে দিলে না। এখন তো জিজ্ঞাসা করছি তাও তো বলছেন না। জানেন, আমি শুনেছি একজন নাকি রোজ আমার বারান্দায় উকিঝুঁকি মারত। চুপিসারে আমাদের ফ্যামিলি অ্যালবাম থেকে আমার সব ছবি নিজের ফোনে টুকে নিত। একদিন তো সাংঘাতিক কাজ করে বসেছে আমার রুম থেকে ব্লুটি শার্টটা। আপনি এসব কি বলছেন? কার কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। হা 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 হা, কার কথা বলছি সে অন্য একদিন বলবো। তবে সে কিন্তু যেন তেন চোর না, বিরাট মাপের চোর। আমার সবচেয়ে দামি জিনিসটাই সে চুরি করেছে। আপনি আমাকে চোর বললেন? হা 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 হা, মিস রুমাইসা, আমি কি একবারও আপনার কথা বলেছি? আহারে, ফেসে গেলেন বুঝি? আমি ঝট করে ফোন কেটে দিলাম। এই ছেলেটা এমন সুন্দর কথা শিখেছে কবে? কিভাবে কথার মারপ্যাচে ফাঁসিয়ে দিল। তবে হাসিটা শুনতে বেশ লাগছিল। কি সুন্দর হাসে, হাই! একে আপনি ওখানে উঠেছেন কেন? নিচে নামুন মিস রুমাইসা। ইয়া আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি বাসর ঘরে ঢুকে আপনার এই রূপ দেখব। আরে হারে, এমন চেঁচাচ্ছেন কেন? পুরো বাড়ি মাথায় তুলবেন নাকি? 2 মিনিট ওয়েট। কি হয়েছে বলবেন তো, আমি হেল্প করছি। বেলকনির গ্রিল থেকে নেমে বললাম, এটুকু কাজ মিমি একাই করতে পারে। কি করলেন ওখানে শুনি? আপনি তো আজীব লোক। নিজের বেলকনিতে কবুতর বাচ্চা ফুটিয়েছে বলতেও পারেন না। বাচ্চাটা নিচে পড়ে গেছিল তাই আমি তুলে দিয়েছি। এদের মা গেল কই? চিন্তার বিষয় তো। আপনি আবার ধরে খেয়ে ফেলেননি তো? ধুরোর, আমি কবুতর খাই না। আমি কেন ধরতে যাব? সেটাও কথা, আপনি যা ভীতু। মিস রুমাইসা, আমি মোটেও ভীতু না। ও হ্যালো, আমি এখন মিস না মিসেস। ভুলে গেলেন নাকি? ও হ্যাঁ, আপনার তো বিয়ে হয়ে গেছে। নিন এবার কদমবুসি করেন, আমি না আপনার বর। সালামি কত দেবেন? দোয়া করে দিব স্বামী সোহাগী হও আর শত সন্তানের জন্মে হও। এই দোয়া চাই না আমার। এ তো দোয়া না, বড় দোয়া। আমি কিন্তু মন থেকে এই দোয়া করছি, নিম্নে ফুটবল টিম তো হবেই। ন্যাশনাল টিমে আমার সন্তানেরা খেলবে। আপনি দেখি আমার থেকে অ্যাডভান্স। এতদিন তো বুঝিনি। আপনি তো অনেক কিছুই বোঝেননি, এখন থেকে বুঝবেন আহসান আহমেদ কত দিকে অ্যাডভান্স।
খুব তো বলেছিলেন আমি একটু রোমান্টিক না। লেটস সি। আমি তার হাতের নিচ দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে বললাম, এমন রোমান্টিসিজম চাই না আমার। জানে বাজলে বরে নাম। আমি আজ আর বের হচ্ছি না। বেশ খানিকক্ষণ সারা শব্দ না পেয়ে চুপি চুপি দরজা খুলে দেখি আরশান বেঘরে ঘুমাচ্ছে। আমি সেই সুযোগে পাশে গিয়ে শুয়ে পড়তেই সে আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার পালাবেন কি করে মিসেস আরশান? না না, মানি না, এটা চিটিং। আপনি অ্যাক্টিং করে ধোঁকা দিয়েছেন, হবে না হবে না। তার গরম নিঃশ্বাস মুখে পড়তেই আমি পরম আবেশে চোখ বুজে ফেললাম। সে আমার চোখের পাতায় চুমু খেয়ে বলল, এই চোখ জোড়া স্পর্শ করতে কতদিন মরিয়া হয়েছিলাম জানেন? এত চোখের পানি ফেলেছেন আপনি, বেচারা দুটো আমার জন্য কত কষ্ট পেল। তারপর গালে হাত ছুঁয়ে বলল, আপনাকে আমি অনেক ভালোবাসি রুমাইসা। আপনাকে পাওয়ার পর মনে হলো যাকে ভালোবাসা বলে দীর্ঘদিন আমি আগলে রেখেছিলাম সেটা আসলে ভালোবাসাই ছিল না। আপনার মতো করে কেউ আমায় ভালোবাসতেই পারত না। আপনি আমার সুখ দুঃখের সাথে হবার যোগ্য। যে আমার সবটা জেনে দুঃসময়ে পাশে ছিলেন, আমায় অকারণেই ভালোবেসেছেন। আপনার মতো কাউকে স্ত্রী হিসেবে পাওয়া আমার ভাগ্য। আল্লাহ বোধহয় আপনাকে আমার জন্য সৃষ্টি করেছিলেন বলেই নিপুণ আমার জীবন থেকে সরে গিয়েছিল। ভাগ্যিস সে আমায় ছেড়ে গেছিল, না হয় আমি তো আপনার খোঁজ পেতাম না। উহু অকারণে ভালোবাসিনি তো। চোখ জুড়াতে ভালোবেসেছি। আমার নয়নাভিরাম যে আপনি, তাই ভালোবেসেছি। এখন এত সুখ গুনগান করে আমায় অত উপরে তুলবেন না। আমি খুব সাধারণ একজন, আর ভালোবাসার ক্ষেত্রে খুব স্বার্থপর হু। আজ তার নাম ধরেছেন, এটাই শেষবার। এরপর কিন্তু আমি এই নাম শুনব না। আপনার মনের এক বিন্দু জায়গাতেও অন্য কোনো মেয়ে থাকতে পারবে না, এই আমি বলে দিলাম। সে তার সেই ভুবন ভোলানো হাসি হাসতে লাগলো। আমি আস্তে করে বললাম, এভাবে হাসবেন না প্লিজ। আমার অনিয়ন্ত্রিত হৃদকম্পনের শব্দ শুনে ফেলবেন তো। আমি তো সব শুনতে চাই রুমাইসা। আপনার মনের সবটা পড়তে চাই, জানতে চাই। এখনো বলবেন না ভালোবাসি? সেনি সেভিওরুম। মানে, বলেছি যা বলার। এখন খুঁজে বের করুন, আমি ঘুমাই। গুড নাইট। আরশান চিন্তিত ভঙ্গিতে বসে রইল। আর আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। জীবনটা আজ স্বপ্নের মতোই সুন্দর। পরিশিষ্ট। আম্মু আম্মু, তুমি আমার পেন্সিল বক্সটা ভেঙে ফেলেছ। তোমাকে নিয়ে আমি কি যে করি। বাবা বাবা, দেখো আম্মু আবার আমার জিনিস ভেঙে ফেলেছে। আমি শাশুড়ি আম্মুর পেছনে দাঁড়িয়ে বললাম, আমি কিছু করিনি, তোমার বাবাই ভেঙেছে। মা দেখেছেন, এই ঘরে কিছু ভাঙলেই আমার উপর দোষ আসে। আমি আর এই বাড়িতে থাকবো না। আরশান এসে বলল, কাউকে কোথাও যেতে দেওয়া হবে না। আরজু বাবাই তোমাকে আরেকটা বক্স কিনে দেব কেমন? মায়ের উপর এভাবে রাগ করে না সোনা। আরজু বাবাই তোমার কথা তো ছাড়ই। আদর করে করে আম্মুকে একদম মাথায় চড়িয়েছ। আমি দেখেছো মা, তোমার নাতনি কিভাবে কথা বলল। মা হেসে বলল, বাপের উপর গেছে তো সবকিছুতে বেশি যত্নশীল। আমি গাল ফুলিয়ে রুমে চলে গেলাম। আমি যেন অযত্নশীল। কথা বলবো না আর কারো সঙ্গে। সে আমার পেটে হয়েছে নাকি আমি তার পেটে হু। আরজু এসে আমার গালে পাপ্পি দিয়ে বলল, রাগ করে না আম্মু, এখনো এমন দুষ্টুমি করলে চলে। যাওয়ার বকবো না, এবার তো হাসো না হয় কিন্তু কাতুকুতু দেব। আমি ফিক করে হেসে বললাম, রাগ করবো না, তবে একটা প্রমিজ করো কিছু বলবে না। কোন বিষয়ে? আমি না ফ্রিজে রাখা বাকি আইসক্রিম খেয়ে ফেলেছি। আরজু আর আরশান একসঙ্গে কপাল চাপড়ে বলল, হায় রে বাচ্চা মেয়ে একটা। ওপস, আমার কি দোষ? সমাপ্ত।